আচ্ছা, যারা আছেন কাইন্ডলি একটু দিগন্ত, বলবেন। আমি লাইভে গেলে শুরু করো। দিগন্ত, হ্যাঁ, হ্যাঁ। দোস্ত, আমি লাইভে যাই, তারপর শুরু করো। আচ্ছা, আচ্ছা, তাহলে তুই লাইভে যা, আমার একটু বল যে আমি হচ্ছে লাইভে গেছি আর কি। কি দিগন্ত, লাইভে গেছি, কন্টিনিউ করো। স্টার্ট করব? স্টার্ট করো। আচ্ছা, ওকে। আচ্ছা, যারা যারা জয়েন করছেন কাইন্ডলি একটু আপনারা বলবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। একটু মাইকটা অন করে আমরা আজকে একটু ক্লাসটা করব, কারণ এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে চাচ্ছি। অ্যাজ হচ্ছে আপনারা শুধুমাত্র চুপচাপ শুনে গেলে আমি আসলে বুঝবো না যে আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন, অথবা মানে আইডিয়াটা কতখানি হইছে আর কি। আর এইটা যেহেতু খুব একটা বোরিং এবং খুব ঝামেলার একটা চ্যাপ্টার, ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি এইখান থেকে প্রতিবার 2টা থেকে 3টা কোশ্চেন কিন্তু আসতেছে। 2024-এর জুলাইতে এখান থেকে কোশ্চেন আসছে, 2025-এর জানুয়ারিতে এখান থেকে কোশ্চেন আসছে, ইভেন 2025-এর জুলাইতেও এখান থেকে কোশ্চেন আসছে, এবং মাঝখানে ডিপ্লোমা রেসিডেন্সি প্রত্যেকটা বার এখান থেকে কোশ্চেন আসছে। এবং এটা হচ্ছে আনফরচুনেটলি। আর ফরচুনেটলি যে ব্যাপারটা, সেটা হচ্ছে কয়েকটা জায়গা থেকে ঘুরায় ফিরায় কোশ্চেনটা আসতেছে। তার মানে যদি আমরা এইখানকার এই কয়েকটা জায়গা আমাদের মাথার ভিতরে সেট করে নিতে পারি, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই 2 থেকে 4টা মার্ক, মানে যতগুলা কোশ্চেন আসছে মেইনলি কিন্তু এসবিআই আসছে, ঠিক আছে। আপনার যদি এটা জানা না থাকে, এটা আইডিয়া না থাকে, তাহলে আপনি এসবিআইটা অ্যান্সার করতে পারবেন না। তাহলে এটা যদি আমরা মাথায় ঢুকাই নিতে পারি, তাহলে যে কাজটা হবে, আমরা আমাদের 2 থেকে 4টা মার্ক কিন্তু সিকিউর করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু মাইক অন করে বলবেন শোনা যাচ্ছে, এবং দয়া করে আপনারা আপনাদের কথাগুলা শেয়ার করবেন। কোনো কিছু না বুঝলে আমার সাথে একটু বলবেন যে এই জিনিসটা ভাইয়া বুঝতে পারি নাই, আমি চেষ্টা করব সেই জিনিসটা আপনাদের একটু কনফার্ম করে দিতে, ঠিক আছে। এইখানে অতটা বোঝার কিছু নাই, কিন্তু তারপরেও অনেক কিছু আছে। বিশেষ করে কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসতেছে এটা জানাটা খুব দরকার। প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করবেন। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, এইখান থেকে প্রথম যে জিনিসটা আমরা জানবো এটা হচ্ছে চাইল্ড কি। ঠিক আছে, আমরা যেহেতু সবাই পেডিয়াট্রিশিয়ান হব, সবাই যেহেতু পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিব, সেহেতু আমাদের জানতে হবে চাইল্ড কি, ঠিক আছে। আর এর থেকে বড় ব্যাপার হচ্ছে যে পেডিয়াট্রিশিয়ান কিন্তু নট অনলি এ ডক্টর, ঠিক আছে। একজন পেডিয়াট্রিশিয়ান একজন ডক্টর না। একজন পেডিয়াট্রিশিয়ান একাধারে একজন নিউট্রিশনিস্ট, একাধারে একজন সাইকোলজিস্ট, একাধারে একজন কাউন্সিলর, ঠিক আছে। কারণ আমাদের যে বাচ্চাগুলা ডিল করতে হয়, তাদের বাচ্চার মা বাবাকে কাউন্সিল করতে হয়। বাচ্চার অপুষ্টিজনিত রোগ নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসে, সুতরাং আমাদের বাচ্চাদেরকে নিউট্রিশন কিভাবে সে পাবে, তার সঠিক নিউট্রিশনের ব্যাপারে আইডিয়া দিতে হয়, ঠিক আছে। আবার বাচ্চার সিমটম শুনে, মায়ের কাছ থেকে সিমটম শুনে তার রোগটা আমাদের খুঁজে বের করতে হয়। সুতরাং আমাদের অনেক কিছু চিন্তা করে আসলে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের একটা ডিগ্রির পরীক্ষায় জয়েন করা, একটা পরীক্ষা পাশ করা এবং সাকসেসফুলি প্রথম অ্যাটেম্পটেই ক্লিয়ার করা। আমরা সেই উদ্দেশ্যে শুরু করব আমাদের কোর্স 10 তারিখ থেকে। 10 তারিখে প্রথম ক্লাস হবে। তো এই ক্লাসটাও হয়তোবা আরো একবার হবে আপনাদের, কিন্তু আজকে যদি আপনারা এটা মনোযোগ দিয়ে করেন, আমি বলতে পারি আপনাদের এই চ্যাপ্টারটা পড়তে নেক্সট টাইমে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে।
আধা ঘন্টার বেশি আপনাদের এই চ্যাপ্টার কখনোই পড়া লাগবে না, ঠিক আছে। এবং এখান থেকে কোশ্চেন যদি খুব বেশি বিসিপিএস অথবা বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি খুব বেশি ঝামেলা না করে, তাহলে এইখান থেকেই কোশ্চেন আসবে। আমি যে জায়গাগুলো বলবো এই 3-4টা জায়গা থেকেই কোশ্চেন আসবে। ওকে, তাহলে আমরা শুরু করি। এখান থেকে প্রথমে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দ্য ইউনাইটেড নেশন কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড ডিফাইন্স এ চাইল্ড মিনস এভরি হিউম্যান বিং বিলো দ্য এজ অফ দ্য 18 ইয়ার্স। জাস্ট মনে রাখবেন 18 বছরের নিচে যে কেউ হচ্ছে চাইল্ড, 18 বছরের নিচে, ঠিক আছে। কিন্তু এইটার আমাদের জন্য যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরের জিনিসটা। এই যে অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড অ্যাক্ট 2010 গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ এনি পারসন আন্ডার দ্য এজ অফ দ্য 18, এটাও কিন্তু সেম কথা বলছে। তাইলে আমরা জাস্ট মনে রাখবো এখানে 18 বছরের নিচে যে কেউ, এটা যদি আপনার ইউনাইটেড নেশন কনভেনশন হয় অথবা বাংলাদেশি অ্যাক্ট হয়, তাহলে 18 বছরের নিচে যে কেউ হচ্ছে চাইল্ড, ঠিক আছে। জাস্ট এই পুরাটা এই যে পিডিএফটা দিয়ে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এই পিডিএফটাতে আপনার আবিদ স্যারের বই, এমআর মোল্লা স্যারের বই, এমআর খান স্যারের বই, 3টা বই। আমাদের যেহেতু পেডিয়াট্রিক্সের নির্দিষ্ট কোনো বই নাই, যেমন মেডিসিনের হচ্ছে আপনার ডেভিডসন পড়লেই হয়, সার্জারিতে বেলি অ্যান্ড লাভ পড়লেই হয়। পেডিয়াট্রিক্সে যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো বই নাই, আমরা 3টা বই কম্বাইন করে এই পিডিএফটার ভেতরে নিয়ে আসছি, ঠিক আছে। সুতরাং এইটা পড়লে আপনাদের বাইরের কিছু পড়া লাগবে না। ওকে, আমরা তাইলে নেক্সটে যাই। এবার হচ্ছে স্টেজেস অফ দ্য চাইল্ডস লাইফ। একটা বাচ্চার জীবনে কি কি স্টেজ আছে, ঠিক আছে। এটা আমরা টুকটাক অনেকেই জানি যে এমব্রায়ো কাকে বলে, ফার্টিলাইজেশন থেকে আপ টু 8 উইক, 8 সপ্তাহ পর্যন্ত হচ্ছে এমব্রায়ো। ফিটাস হচ্ছে 9 সপ্তাহ থেকে বার্থ পর্যন্ত, ঠিক আছে। অনেক সময় এটা নিয়ে কিন্তু প্যাচ লাগে। এমব্রায়ো, আপনারা এমব্রায়োলজি যে পড়েন, এটা কিন্তু ফার্টিলাইজেশন থেকে 8 সপ্তাহ পর্যন্তই আমরা পড়ি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ফিটাস। তাইলে যে কোনো সময় যদি কোনো ট্রিকি কোশ্চেন দিতে চাই, এমসিকিউ দিতে চাই, তাহলে এমসিকিউ দিলে এই একটা চার্টের থেকে আপনার এমসিকিউ কমন আসবে, ঠিক আছে। পেরিন্যাটাল পিরিয়ড কাকে বলে, নিওনেট কাদের বলা হয়, বার্থ থেকে 4 সপ্তাহ মানে হচ্ছে 4 7 28, 28 দিন পর্যন্ত নিওনেট, এটাও আমরা সবাই জানি, ঠিক আছে। তারপরে ইনফ্যান্সি, চাইল্ডহুড, প্রি স্কুল, স্কুল চাইল্ড, অ্যাডোলেসেন্স, এগুলো জাস্ট আপনাদের একটু পড়ে নিতে হবে। গেল। এবার আসেন যে কোশ্চেনটা লাস্ট টাইম ডিপ্লোমাতে একটা কোশ্চেন আসছিল, যে আমাদের চাইল্ড মর্টালিটি রিলেটেড মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের নাম্বার কত। এই যে ডাইরেক্ট এই কোশ্চেনটাই কিন্তু আপনাদের ডিপ্লোমাতে খুব সম্ভব 1 বছর বা 2 বছর আগে ডিপ্লোমাতে এই কোশ্চেনটাই আসছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 4, ঠিক আছে। এই কোশ্চেনটাই দিছিল যে কত নাম্বার গোল আপনাদের চাইল্ড মর্টালিটির সাথে রিলেটেড। এখন চাইল্ডের সাথে রিলেটেড কিন্তু অনেকগুলা গোল আছে, প্রায় 4টা থেকে 5টা মতো গোল আছে, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় আসছিল চাইল্ড মর্টালিটির সাথে রিলেটেড কোন গোলটা আছে, সেটা হচ্ছে গোল নাম্বার 4। আপনারা জাস্ট মনে রাখেন গোল নাম্বার 4 চাইল্ড মর্টালিটির সাথে রিলেটেড, ঠিক আছে। এবার আসেন এফসিপিএস এর একটা কোশ্চেন। এফসিপিএস এর এই কোশ্চেনটা আসছিল হচ্ছে জানুয়ারিতে, ঠিক আছে, যে আন্ডার ডিজিএইচএস কয়টা অপারেশন প্ল্যান আছে আমাদের বাংলাদেশ সরকারের, কতগুলা প্ল্যান আছে রিডিউস চাইল্ড মর্টালিটির জন্য। এখন এইখানে একটা জিনিস প্যাচ লাগানোর মতো জায়গা, এজন্য এখান থেকে কোশ্চেনটা আসছে, ঠিক আছে। একটা হচ্ছে ডিজিএইচএস, আরেকটা হচ্ছে ডিজিএফপি। ডিজিএইচএস মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, আর ডিজিএফপি মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং। বুঝাইতে পারছি আমি? দুইটা জিনিস, একটা হচ্ছে হেলথ সার্ভিস আর একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। এখন কোশ্চেন আগে একবার যেহেতু ডিজিএইচএস থেকে আসছে, এর পরের বার কিন্তু ডিজিএফপি থেকে কোশ্চেন দিতে পারে। তাহলে ডিজিএইচএস এর আন্ডারে আমাদের অপারেশন প্ল্যান কয়টা আছে? 3টা আছে। একটা হচ্ছে ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট হেলথ, নিউট্রিশনাল, ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসেস এন্ড হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট। এই 3টা জিনিস, ঠিক আছে। ক্লাসটা একটু বোরিং লাগতে পারে যেহেতু এটা কমেট টাইপের জিনিস, তবে এর পরবর্তীতে জিনিসগুলো ইন্টারেস্টিং হবে, অনেক কিছু আমরা জানবো আর কি এই চ্যাপ্টার থেকে। যাই হোক, আন্ডার ডিজিএইচএস 3টা অপারেশন প্ল্যান আছে, ঠিক আছে। আমরা একটু এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে আমার সাথে একটু মনে মনে বলার চেষ্টা করেন, তাহলে আশা করি এই জিনিস যখন পড়বেন তখন আধা ঘন্টার বেশি আর লাগবে না। তাহলে ডিজিএইচ এর আন্ডারে কয়টা প্ল্যান আছে? 3টা প্ল্যান আছে। একটা হচ্ছে ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট হেলথ, একটা আছে ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভিসেস, আর একটা আছে হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট। এই 3টা প্ল্যান আছে ডিজিএইচএস এর আন্ডারে। আর ডিজিএফপি এর আন্ডারে কিন্তু একটা অপারেশন প্ল্যান আছে, ঠিক আছে, জাস্ট একটা। সেটা কি?
ম্যাটারনাল চাইল্ড রিপ্রোডাক্টিভ অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। তাহলে প্ল্যান আছে একটা, কিন্তু এই প্ল্যানের আন্ডারে আবার কিন্তু অনেকগুলা ভাগ আছে, ঠিক আছে? যেমন আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে সে এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, আইএমসিআই, এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা টুকটাক সবাই পরিচিত। ক্যাঙ্গারু মাদার কেয়ার, আইএমসিআই আর কম্প্রিহেন্সিভ নিউবর্ন কেয়ার প্যাকেজ, এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ার এবং আইএমসিআই এই দুইটা জিনিসের কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে লাগবে। তাহলে ক্যাঙ্গারু মাদার কেয়ার আর আইএমসিআই কিসের ভেতরে আছে? আছে হচ্ছে ডিজিএফপি, ডিজিএফপি এর আন্ডারে। এটা কিন্তু ভুলেও ডিজিএইচএস কেও দিয়েন না, দিলেই কিন্তু এই 2 নাম্বার আপনার চলে গেল, ঠিক আছে? তাহলে ডিজিএইচএস এর আন্ডারে আছে 3টা, ডিজিএফপি এর আন্ডারে আছে একটা। সেই একটার ভিতরের ব্রাঞ্চ গুলার ভিতরে আবার আছে ক্যাঙ্গারু মাদার কেয়ার এন্ড ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। আচ্ছা, গেল। এবার এটা হচ্ছে একটা কারেন্ট ভ্যাকসিনেশন কভারেজ, যেটা 2019 সালে লাস্ট আপডেট আসছে। সেটা হচ্ছে ফিডিং প্র্যাকটিস এন্ড নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন ইন বাংলাদেশ। সেটা হচ্ছে 1 নাম্বার ফুল ভ্যাকসিনেশন কভারেজ কত পার্সেন্ট আছে আমাদের, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কত পার্সেন্ট আছে, অ্যাপ্রোপ্রিয়েট IYCF ফিডিং কত পার্সেন্ট আছে, ভিটামিন এ ক্যাপসুল কত পার্সেন্ট রিসিভ করছে। জাস্ট এগুলা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তবে এর ভিতরে ইম্পর্টেন্ট যেটা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেশন কভারেজটা ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসের একটা পরীক্ষায় আসার মতো, বাট এখনো এখান থেকে একটা কোশ্চেনও আমাদের পরীক্ষায় আসে নাই, কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার আসেন, এবার আমরা আস্তে আস্তে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের ভেতরে যাচ্ছি, ঠিক আছে? ফ্যাক্টর ইনফ্লুয়েন্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোন কোন ফ্যাক্টর গুলা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে? 1 নাম্বার হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্স, 2 নাম্বার নিউট্রিশন। জেনেটিক ইনফ্লুয়েন্স মানে কি? যার মা বাবা লম্বা, যার প্যারেন্টস লম্বা অথবা ফ্যামিলি লম্বা, তার বাচ্চা কাচ্চা লম্বা হবে, এটা হচ্ছে নর্মাল একটা স্বাভাবিক জিনিস। আবার মানে যার মা বাবা শর্ট অথবা ফ্যামিলি হিস্ট্রিতে সবাই শর্ট স্ট্যাচারে, তাদের বাচ্চা কাচ্চা শর্ট হবে, এটা আমরা সবাই জানি। 2 নাম্বার হচ্ছে নিউট্রিশন। অপটিমাম নিউট্রিশন যদি আসে তাহলে বাচ্চার গ্রোথ ভালো হবে। 3 নাম্বার হচ্ছে লো বার্থ ওয়েট। এই একটা জিনিস, এই দুইটা আপনারা আন্দাজেও দিতে পারতেন, কিন্তু লো বার্থ ওয়েট যে জিনিসটা, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ লেস গ্রোথ অ্যান্ড লেস ডেভেলপমেন্ট। লো বার্থ ওয়েট বেবিজ মে গ্রো এট এ স্লোয়ার রেট। লো বার্থ ওয়েটের বাচ্চা যদি হয় তাহলে তারা কিন্তু নর্মাল বাচ্চাদের থেকে স্লো রেটে বাড়বে। এবার আসেন ইনফ্লুয়েন্স অফ দ্য হরমোন, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা একটা চার্ট পড়বো একটু পরে, যে আমাদের যে জীবনের যে বিভিন্ন ফেজ আছে, এই ফেজগুলোতে আসলে আমরা কোন ফেজে লম্বা হই, কোন ফেজে কতটুকু গ্রোথ হয়, এবং কোন কোন ফেজে কোন কোন হরমোন কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা চার্টের দিকে আরো সুন্দর করে বুঝবো। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রনিক ইলনেস, যেমন টিবি, টিউবারকুলোসিস থাকলে তার গ্রোথ কম হবে। হার্ট ডিজিজ থাকলে, যেমন কিছু কিছু বাচ্চা প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চারা সাধারণত পিডিএ নিয়ে জন্মায়, ভিএসডি নিয়ে জন্মায়, মানে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, এগুলা নিয়ে জন্মায়। এখন এগুলা যদি থাকে, হার্ট ডিফেক্ট যদি থাকে, তাহলে বাচ্চাগুলোর প্রথম কমপ্লেনই হয়, অথবা তার মারা এসে পরবর্তীতে আপনার কাছে প্রথম কমপ্লেনই করবে, আমার বাচ্চার বয়স 6 মাস, কিন্তু বাচ্চার জন্মের সময় ওজন ছিল 3 কেজি, এখনো ওজন আছে 3.5 কেজি, মানে 6 মাসে মাত্র 500 গ্রাম বাড়ছে, ঠিক আছে? তাহলে যে বাচ্চাগুলার গ্রোথ ভেলোসিটি কম, তাদের অবশ্যই আমরা কিন্তু স্টেথো দিয়ে একটু মারমারটা চেক করব। আচ্ছা, ওটা পরে আমরা যখন কার্ডিওলজি পড়বো তখন আমরা সুন্দরভাবে এগুলার ব্যাখ্যা জানবো। আচ্ছা, তাহলে ক্রনিক ইলনেস যেমন টিবি, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ অথবা অন্য কোনো সিস্টেমিক ইলনেস যদি থাকে, তাহলে সেই বাচ্চার গ্রোথ কম হবে। এবার আসেন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, যে কোনো ধরনের সিনড্রোম, যে কোনো ধরনের সিনড্রোম গ্রোথ ভেলোসিটি কম হবে উইদাউট ক্লিনিফেল্টার সিনড্রোম। এটা একটু মাথায় রাখেন, ক্লিনিফেল্টার সিনড্রোম এটা কাদের হয়? এটা পুরুষদের হয়, ছেলেদের হয়, এবং এই বাচ্চাগুলা কিন্তু বিশাল লম্বা হয়, ঠিক আছে? ক্লিনিফেল্টার সিনড্রোম আর টার্নার সিনড্রোম, আমাদের সবসময় প্যাচ লাগে যে আসলে ক্লিনিফেল্টার পুরুষদের হয় না টার্নার পুরুষদের হয়। তো আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি, ক্লিনিফেল্টারের কে দিয়ে যদি আমরা মনে রাখি কে ফর করিম, ঠিক আছে? আর টি ফর যে কোনো একটা মেয়ের নাম আপনি মনে রাখেন, এটা হইতে পারে ত্রিনা, ঠিক আছে? সেটা যদি হয়, তাহলে কে ফর করিম, কে দিয়ে মেয়েদের নাম বের করা একটু টাফ কিন্তু, ঠিক আছে? সো কে ফর করিম যদি হয়, তাহলে কে ফর করিম, কে ফর ক্লিনিফিল্টার, মানে ক্লিনিফিল্টার সিনড্রোম হবে সবসময় আপনার ছেলেদের। আর টি ফর
স্ত্রী না, তাহলে টার্নার সিনড্রোম হবে সবসময় মেয়েদের। তাহলে এই দুইটা আমরা আর প্যাচ লাগাবো না, এই দুইটা আমাদের সবসময় মনে থাকবে। এবং টার্নার সিনড্রোমের বাচ্চাদের গ্রোথ ভেলোসিটি কম থাকে, কিন্তু ক্লিনিফেল্টার সিনড্রোমের বাচ্চাদের গ্রোথ ভেলোসিটি বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস একটু মনে রাখলাম। ওকে, এবার আসেন ইমোশনাল ডিপ্রাইভেশন। যে ফ্যামিলিতে ঝামেলা বেশি, গ্যাঞ্জাম বেশি, সেই ফ্যামিলির বাচ্চাদের গ্রোথ ভেলোসিটি এমনকি ডেভেলপমেন্টও কম হইতে পারে। এবার আসেন আদার্স ফ্যাক্টর কি কি আছে, যেমন সোশ্যাল, কালচারাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যে মা বাবা তার বাচ্চাদের হাতে 24 ঘন্টা মোবাইল দিয়ে বসায় রাখে, খাওয়ানোর সময় মোবাইল, কান্নাকাটি করলে মোবাইল, তাদের ব্রেনের ডেভেলপমেন্ট কম হয়। ঠিক আছে, এর ভিতরে একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। আমার পরিচিত একজন ছিল, যার বাচ্চা প্রথমে কথা বলা শিখছে হচ্ছে কোরিয়ান ভাষা। তার ফ্যামিলি বাঙালি, সে থাকেও বাংলাদেশে, চারিদিকে সবাই বাংলা কথা বলে, কিন্তু বাচ্চা কথা বলা শিখছে কোরিয়ান ভাষা। তার পিছনে রিজন কি? রিজন হচ্ছে বাচ্চা সারাদিন মোবাইলে কার্টুন দেখতো এবং সে কোরিয়ান কার্টুন দেখতো। সো বাচ্চা যেটা দেখছে ওই ভাষাই সে শিখছে। তারপরে মোটামুটি 5-5.5 বছর পর্যন্ত মোবাইল টোবাইল বন্ধ করে অনেক ঝামেলা করে তারপরে এখন টুকটাক সে বাংলা কথা বলতে পারে আর কি। সো আমাদের আশেপাশের যে সোশ্যাল, কালচারাল, ইমোশনাল ফ্যাক্টর যেগুলো ছিল, এগুলো আপনাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি মোটামুটি? একটু রেসপন্স করেন প্লিজ যদি থাকেন কেউ। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি গ্রোথ ভেলোসিটি নিয়ে। হোয়াট ইজ গ্রোথ ভেলোসিটি? আমাদের বডির গ্রোথ কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে হয়। একটা নির্দিষ্ট অর্গানের গ্রোথ একটা নির্দিষ্ট সময় ধরে হয়। আমাদের বডির গ্রোথ নির্দিষ্ট সময় হয়, ব্রেইনের গ্রোথ নির্দিষ্ট সময় হয়, এবং প্রত্যেকটা অর্গান একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের গ্রোথটা থেমে যায়। এটাই হচ্ছে গ্রোথ ভেলোসিটি। ঠিক আছে, এখন এখান থেকে কিভাবে কোশ্চেন আসবে? এখান থেকে কোশ্চেন আসবে হচ্ছে it is maximum during the first year of life and gradually decreases the age advances. তার মানে হচ্ছে আমাদের জীবনের প্রথম বছরে, ফার্স্ট ইয়ার অফ লাইফে আমাদের গ্রোথ ভেলোসিটিটা সব থেকে বেশি থাকে। ইট ইজ দ্য রেট অফ দ্য গ্রোথ অফ এনি অর্গান অর সিস্টেম ওভার এ পিরিয়ড অফ টাইম। আমাদের বডির অর্গান অথবা কোনো সিস্টেম হইতে পারে, সেইটা লিভার অর্গান যদি হয় আমরা লিভার ধরতে পারি, অর্গান যদি হয় আমরা কিডনি ধরতে পারি। আর সিস্টেম যদি আমরা বলি তাহলে হেপাটোবিলিয়ারি সিস্টেম, তার ভিতরে কি আছে? অনেকগুলা ডাক্ট আছে, অনেকগুলা আর্টারি আছে, অনেকগুলা নার্ভ আছে, এগুলা মিলে হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। গল ব্লাডার আছে, এগুলা মিলে হেপাটোবিলিয়ারি সিস্টেম। ঠিক আছে, আর যদি বলি রেনাল সিস্টেম, তাহলে এখানে আপনার কিডনি আছে, নেফ্রন আছে, ইউরেটার আছে, ব্লাডার আছে, ইউরেথ্রা আছে, এটা হচ্ছে রেনাল সিস্টেম। আর যদি আমি অর্গান বলি স্পেসিফিক, তাহলে সেটা হচ্ছে জাস্ট কিডনি। ঠিক আছে, তাইলে ইট ইজ দ্য রেট অফ গ্রোথ অফ এনি অর্গান অর সিস্টেম, যে কোনো একটা হবে ডিউরিং ওভার এ পিরিয়ড অফ টাইম। তাহলে এটা সর্বোচ্চ বেশি হবে কখন? ফার্স্ট ইয়ার অফ লাইফ। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, এখন এখান থেকে আপনার এমসিকিউ আসছিল, ঠিক আছে, হুইচ ইজ নট কারেক্ট। তাহলে ব্রেইন গ্রোথ বাই, এটা আমাদের মুখস্থ করতে হবে কোনটা কত বছর পর্যন্ত গ্রোথ হয়। আমাদের ব্রেইনের যে ম্যাক্সিমাম গ্রোথ সেটা 3 বছর পর্যন্ত হয়। লিম্ফয়েড অর্গানের 7 থেকে 8 বছর পর্যন্ত হয়। রিপ্রোডাক্টিভ অর্গানের 14 বছর পর্যন্ত হয়। এবং আমাদের সোমাটিক যে গ্রোথ, অর্থাৎ আমরা যে লম্বা হই বা বড় হই, আমাদের আকার আয়তন বাড়ে আর কি, দৈর্ঘ্য বাড়ে, নট প্রস্থ। প্রস্থ সারা জীবন পর্যন্ত বাড়তে পারে, বাট এই যে দৈর্ঘ্য বাড়ে এটা হচ্ছে 18 বছর পর্যন্ত ম্যাক্সিমাম। কারণ আমরা কি জানি যে আমাদের যে বোনের যে এপিফাইসিয়াল কার্টিলেজ থাকে, এপিফাইসিস মেটাফাইসিসের সাথে ফিউশন হয়ে যায় 18 বছর বয়সে, যে ম্যাক্সিমাম 18 বছর। তাহলে আমরা এই 4টা জিনিস মনে রাখবো। ব্রেন গ্রোথ হয় 3 বছর পর্যন্ত, লিম্ফয়েড অর্গান গ্রোথ হয় 7 থেকে 8 বছর পর্যন্ত, রিপ্রোডাক্টিভ অর্গানের গ্রোথ হয় 14 বছর পর্যন্ত, এবং সোমাটিক গ্রোথ হয় 18 বছর পর্যন্ত। ঠিক আছে, এই 4টা জিনিস মনে রাখলে মোটামুটি এখান থেকে, যেহেতু একবার এমসিকিউ আসছে, এখান থেকে বারবার এমসিকিউ আসতে পারে, সেটা ডিপ্লোমা হোক অথবা রেসিডেন্সি হোক। এবার আসেন অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি থেকে 2025-এর জানুয়ারিতে এফসিপিএস এর এসবি আসছে, এবং এমন একটা জায়গা থেকে এসবি আসছে, আপনার যদি এটা জানা না থাকে, আপনার যদি এটা পড়া না থাকে, আপনি অ্যান্সার করতে পারবেন না, এটা নিশ্চিত ভুল হবে।
এবং 2025-এর জানুয়ারিতে আমি এই কোশ্চেনটা ভুল করে আসছিলাম। ঠিক আছে, সুতরাং এই অ্যানথ্রোপোমেট্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, অ্যানথ্রোপোমেট্রির আমরা কি কি মেজার করি? ঠিক আছে, মেজার করি হাইট, ওয়েট, মিড আপার আর্ম সার্কামফারেন্স। এই MUAC এইখান থেকে কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা আসছে মিড আপার আর্ম সার্কামফারেন্স। এটা হচ্ছে আপনার জানুয়ারি 2025-এ এই জায়গা থেকে কোশ্চেন আসছে। কি আসছে আমি একটু পরে আপনাদের দেখাই দিব। আচ্ছা, এবার আর কি আসতে পারে? অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স আমরা মেজার করি, বডি মাস ইন্ডেক্স মেজার করি, আর স্কিন ফোল্ড থিকনেস মেজার করি। আচ্ছা, লেন্থ কিভাবে মেজার? লেন্থ কি জিনিস আমরা জানি, একটা বাচ্চা কতটুকু। আমরা কিন্তু এখানে হাইট বলতেছি না। কেন হাইট বলতেছি না বলেন তো? কারণ যেহেতু ছোট বাচ্চা, ছোট বাচ্চা তো দাঁড়াইতে পারে না। তাহলে যে বাচ্চা দাঁড়াইতে পারে না তার আপনি হাইট কিভাবে মেজার করবেন? তার হাইট মেজার করা পসিবল না। এজন্য মোটামুটি জন্ম থেকে 6 মাস অথবা 1 বছর পর্যন্ত আমরা লেন্থ মেজার করি, নট হাইট। এখন এখানে উল্লেখ করে দিতে পারে যে একটা 2 মাসের বাচ্চা আপনার কাছে আসছে, তাহলে অ্যানথ্রোপোমেট্রিক্যালি আমরা কি কি মেজার করি, এবং সেখানে আপনার অপশনের ভিতরে দিয়ে দিল হাইট। তাহলে আপনি যেহেতু জানেন যে ছোট বাচ্চা যেহেতু দাঁড়াইতে পারে না, তাহলে আমরা তার হাইট মেজার করব না। ঠিক আছে, তাহলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা মেজার করব লেন্থ, আর 1 বছরের উপরে গেলে আমরা মেজার করব হাইট। ঠিক আছে, এবার আসেন মিড আপার আর্ম সার্কামফারেন্স কি, এটা আমরা একটু পরে ডিটেলসে পড়বো। এটা আবিদ স্যারের বই এবং MR খান স্যারের বইয়ে খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স কি? এখান থেকেই আপনারা শব্দ থেকেই বুঝতে পারবেন অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স। অক্সিপিটাল বোন কই থাকে? আমাদের মাথার পেছনে থাকে অক্সিপিটাল বোন। ঠিক আছে, আমরা যদি একটা মাথা এইভাবে আঁকাই, এটা ধরে নিলাম একটা মাথা, এটা হচ্ছে তার নাক, এটা হচ্ছে তার চোখ, এটা হচ্ছে তার চুল। অক্সিপিটাল এই ফ্রন্টাল বোন কই থাকে? এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন, সামনে থাকতেছে। আর অক্সিপিটাল বোন কই থাকে? পেছনে থাকে। তাহলে এটা হচ্ছে অক্সিপিটাল বোন, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। তাহলে আমরা যদি একটা মেজারমেন্ট করি অক্সিপিটাল বোন থেকে ফ্রন্টাল বোন থেকে অক্সিপিটাল বোন পর্যন্ত, এইভাবে যদি ঘুরায় একটা মেজারমেন্ট আমরা করি, তাহলে আমরা একটা সার্কামফারেন্স পাবো। ফ্রন্টাল বোন থেকে অক্সিপিটাল বোন অথবা অক্সিপিটাল বোন থেকে ফ্রন্টাল বোন পর্যন্ত যে সার্কামফারেন্স, এটাই হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স। জন্মের সময় একটা বাচ্চা নর্মাল অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স থাকে 35 সেন্টিমিটার। ঠিক আছে, জন্মের সময় একটা বাচ্চার অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স থাকে 35 সেন্টিমিটার। আমরা যে এই যে অলরেডি শুনি না যে হাইড্রোকেফালাস, তারপরে হচ্ছে হাইড্রোকেফালাস হইলে বাচ্চাদের মাথায় ফ্লুইড জমে, মাথা বড় হয়ে যায়। এখন মাথা আসলেই বয়স অনুযায়ী বড় কিনা এটা আমরা কিভাবে মেজার করি? এটা মেজার করি এই অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স দিয়ে। জন্মের সময় একটা বাচ্চার অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স থাকে 35 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আমরা এবার নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে, আচ্ছা তাহলে আমরা একটু মিড আপার আর্ম সার্কামফারেন্সটা পড়ে আসি, তারপরে এই টপিকে আবার আসবো। আচ্ছা, বাচ্চাদের হাইট যদি আমরা মেজার করতে চাই, তাহলে আমরা একটা জিনিস ইউজ করি, সেটাকে বলা হয় হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট প্লেন। ঠিক আছে, ফ্র্যাঙ্কফুর্ট প্লেন, জাস্ট নামটা মনে রাখেন। এখান থেকে ওইভাবে কোশ্চেন কখনো আসে নাই। ফ্র্যাঙ্কফুর্ট প্লেন দিয়ে আমরা মেজারমেন্ট করি। এবং এটা কিভাবে থাকে, এটা এই জায়গাটা একটু পড়তে হবে যে দ্য চাইল্ড হেড ইজ প্লেসড ইন সাচ ওয়ে দ্যাট দ্য লোয়ার মার্জিন অফ দ্য অরবিট, চোখের লোয়ার মার্জিন, নট আপার মার্জিন, লোয়ার মার্জিন অফ দ্য অরবিট উইল রিমেইন দ্য সেম প্লেন উইথ দ্য ট্র্যাগি। ট্র্যাগি মানে হচ্ছে আমাদের কানের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ট্র্যাগি। এইটার সাথে আমাদের চোখের যে লোয়ার বর্ডার, এটা সেম প্যারালাল লেভেলে থাকবে। তারপরে আমরা মেজারমেন্ট করব, এটাকেই বলা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট প্লেন। ঠিক আছে, এবং গ্রাউন্ড সারফেসের সাথে এইটা প্যারালাল থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্র্যাগি, অথবা কানের নিচের যে নরম জায়গাটা, এটাকে ট্র্যাগাস বলা হয়, ওটাকে ট্র্যাগি বলে লিখছে। আর হচ্ছে লোয়ার মার্জিন অফ দ্য অরবিট, অরবিটের নিচের মার্জিনটা ট্র্যাগির সমান প্যারালাল লেভেলে থাকবে, এটাকেই আমরা বলতেছি ফ্র্যাঙ্কফুর্ট প্লেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাই মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেখান থেকে কোশ্চেন আসছিল। আচ্ছা, 1 নাম্বার, এখান থেকে নতুন ভাবে কি আসতে পারে? আমি একটা কোশ্চেন বারবার বলতেছি, অনেকেই বলে কি এফসিপিএস এর কোশ্চেন নাকি রিপিট হয় না। এফসিপিএস এর কোশ্চেন রিপিট হয় না, এটা একটা ভুয়া কথা, এটা একটা মিসনোমার। এফসিপিএস এ কোশ্চেন রিপিট হয়, আপনাকে জায়গাটা ধরতে হবে। এফসিপিএস এ প্রতিবার প্রচুর কোশ্চেন রিপিট হয়।
আমি বলতে পারি 50 থেকে 60% কোশ্চেন এফসিপিএস এ রিপিট হয়। আপনারা পাস করার জন্য তো 70% কোশ্চেন পারা লাগবে, তাই না? এমন তো না যে আপনার 100% অ্যান্সার করতে হবে। 50 থেকে 60% কোশ্চেন এফসিপিএস এ রিপিট হয়, গত কয়েক সেশন ধরে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। যেমন আপনার আমি আগে একটা পোস্টে লিখছিলাম যে হচ্ছে লং থোরাসিক নার্ভ, স্যারাটাস অ্যান্টেরিয়র, উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা, এই কোশ্চেনটা রিপিটেডলি 3 থেকে 4 সেশন ধরে আসতেছে। রিপিটেডলি একবার নার্ভ থেকে আসে, একবার নার্ভের রুট ভ্যালু থেকে আসে, একবার উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলার কজ আসে, একবার ক্লিনিক্যাল বানায় দেয়, কিন্তু কোশ্চেন কিন্তু ঘুরাই ফিরাই এই একটা কোশ্চেন কমন এসেই যাচ্ছে প্রতিবার। আচ্ছা, তাহলে এখন মিড আপার আর্ম সার্কামফারেন্স থেকে 2বার কোশ্চেন আসছে এবং আমি গ্যারান্টি দিলাম ভবিষ্যতেও এখান থেকে কোশ্চেন আসবে। আপনার লাক যদি ভালো থাকে অবশ্যই আপনি একটা কোশ্চেন এই মিড আপার আর্ম সার্কামফারেন্স থেকে আপনি অ্যান্সার করে আসবেন, সাকসেসফুলি অ্যান্সার করে আসবেন, জাস্ট এই জায়গাটুকু পড়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি একটু মিড আপার আর্ম সার্কামফারেন্সের ইনস্ট্রুমেন্ট কি, আমরা কি দিয়ে মাপি এটা। এটার নাম হচ্ছে শাকির স্টেপ। ঠিক আছে? শাকির স্টেপ ইজ ইউজ টু মেজার দ্য মিড আপার আর্ম সার্কামফারেন্স। এই যে আমি একটা ছবি দিছি, আপনারা একটু খেয়াল করে দেখেন, একটা ছবি দিছি, এই যে ছবিটা, এই ছবিটাতে একটা বাচ্চার সার্কামফারেন্স মাপা হচ্ছে। এই যে টেপটা হলুদ সবুজ লাল, এই যে হলুদ সবুজ লাল মার্কিং করা যে টেপটা, এই টেপটাই হচ্ছে শাকির স্টেপ। ঠিক আছে? যারা আগে দেখেন নাই অথবা মানে দেখা হয় নাই কোনো কারণে, একটু দেখে নেন, ভবিষ্যতে কোর্সে ঢুকলে আপনারা হাতে নিয়েও দেখতে পারবেন। তো এটাকেই বলা হয় শাকির স্টেপ। এই সবুজ জোনটা হচ্ছে যে বাচ্চার মিড আপার আর্ম সার্কামফারেন্স নরমাল রেঞ্জের ভেতরে আছে, সেটাতে সবুজ আসবে। যেটা একটু রিস্কি জোনের ভিতরে আছে, যেটাকে আমরা বলি ম্যাম, ঠিক আছে, অথবা মিনিমাম অ্যাকিউট মিডিয়াম অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এটার ক্ষেত্রে এই হলুদ জোনে আসে। আর স্যাম অথবা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন যেটা, সেটার ক্ষেত্রে এই রেড জোনে আসে। ঠিক আছে? এটা হচ্ছে শাকির স্টেপ। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এটা কবে থেকে কবে পর্যন্ত করা হয়? 6 মাস থেকে 5 বছর, এই সময়ের ভেতরে সাধারণত আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্সটা মেপে ম্যাল নিউট্রিশন অথবা বাচ্চার অপুষ্টি আছে কিনা সেটা দেখি। কতদিন পর্যন্ত দেখি? 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। ঠিক আছে? এবার প্রসিডিওর কি? এই দেখেন আমি এখানে একটা জায়গা বোল্ড করছি, দেখছেন, মিডওয়ে বিটুইন দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড আলনার ওলেক্রেনন। কোশ্চেনটা এইটাই আসছিল, যে এই কোশ্চেনটা আসছিল হচ্ছে আপনার জানুয়ারি 2025-এ, যে ইট ইজ মেজার্ড, কোশ্চেন আসছিল মিড আপার আর্ম সার্কামফারেন্স ইজ মেজার্ড কোথায়, কোথায় মেজার করা হয়? ইট ইজ মেজার্ড এ পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি মিডওয়ে বিটুইন দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড আলনার ওলেক্রেনন। মিডওয়ে বিটুইন দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড আলনার ওলেক্রেনন। অপশনগুলো এরকম ছিল যে আপার বর্ডার অফ দ্য হিউমেরাস টু দ্য আলনার ওলেক্রেনন, লোয়ার বর্ডার অফ দ্য আলনা টু দ্য হচ্ছে আপনার অ্যাক্রোমিয়ান প্রসেস। মানে এমন ভাবে দিছে এবং ভুলটা ম্যাক্সিমাম সবাই কি করছে, দুইটা প্রসেস আসলে এটা আসলে মানাটা একটু টাফ। এই জন্য আপার বর্ডার অফ দ্য হিউমেরাস, লোয়ার বর্ডার অফ দ্য ওলেক্রেনন, অনেকেই এরকম অ্যান্সার করে আসছে, আমি নিজেও করে আসছি। ঠিক আছে? এই জন্য ভুল বললাম। সো এটা একটু মনে রাখতে হবে, ইট ইজ মেজার্ড এট দ্য পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি মিডওয়ে বিটুইন দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেস কিসের থাকে? স্ক্যাপুলার। ঠিক আছে? অ্যাক্রোমিয়ান প্রসেস কিসের থাকে? স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেস। আর হচ্ছে লোয়ার বর্ডার অফ দা আলনার ওলেক্রেনন। এইখানে আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্স মাপবো। তাইলে আপার বর্ডারে কি থাকে? স্ক্যাপুলারের অ্যাক্রোমিয়ান প্রসেস, আর লোয়ার বর্ডারে থাকবে আলনার ওলেক্রেনন। জাস্ট এটুকু মনে রাখেন, এই তিনটা জিনিস। 1 নাম্বার হচ্ছে ইনস্ট্রুমেন্ট কি? শাকির স্টেপ। 2 নাম্বার আমরা কতদিন থেকে কতদিন পর্যন্ত মাপি? 6 মাস থেকে 5 বছর পর্যন্ত মাপি। কি জন্য মাপি? নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য। আর হচ্ছে কোথায় মাপা হয়? মিডওয়ে বিটুইন দা অ্যাক্রোমিয়ান মানে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেস আর নিচের দিকে আলনার ওলেক্রেনন পর্যন্ত মাপা হয়। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটু আসতে পারে, আমরা কি কি দেখি এই যে এই অ্যানথ্রোপোমেট্রিতে? এই যে মেজারমেন্ট অফ দ্য টিস্যু মাস দেখি, মেজারমেন্ট অফ দ্য বিএমআই দেখি, তারপরে মেজারমেন্ট অফ দ্য ট্রাইসেপ সাবস্ক্যাপুলার থিকনেস দেখি। আর হচ্ছে থিকনেস দেখা হয় কি দিয়ে? হারপেন্ডেন ক্যালিপার দিয়ে। এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট এটা মনে রাখেন, শাকির স্টেপ আর হচ্ছে কত বছর পর্যন্ত দেখি, কোথায় দেখি। আচ্ছা, এবার আসেন, ওই যে বলছিলাম যে চার্ট দেখতে হবে, চার্টে আমরা জানবো কোর হরমোন কোথায় কাজ করে। দিস ইজ দা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর রেসিডেন্সি। রেসিডেন্সিতে এখান থেকে কোশ্চেন প্রায়ই আসে এবং এবার নভেম্বরেও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। আচ্ছা,
তাহলে গ্রোথ, এই যে আমাদের গ্রোথটা হচ্ছে, একটু আগে যে আমরা পড়লাম যে আমাদের সোমাটিক গ্রোথ হয়, এই গ্রোথ হয়, ওই গ্রোথ হয়। তো আমাদের গ্রোথটা যে হয়, আমাদের জীবনে টোটাল গ্রোথ হয় 4টা ফেজ। ঠিক আছে, কারণ দেখবেন আমরা যে একটু আগে যে দেখলাম না যে গ্রোথ হয় কোথায় কোথায় গ্রোথ হয়, কতটুকু গ্রোথ হয়। দেখেন সর্বোচ্চ হচ্ছে 18 বছর পর্যন্ত আমাদের গ্রোথটা হচ্ছে। 18 বছরের পরে কিন্তু আমাদের আর কোনো গ্রোথ হয় না। তাহলে আমাদের সর্বোচ্চ গ্রোথ হয় 18 বছর পর্যন্ত। তাহলে এখন আমরা একটু দেখি যে এই গ্রোথটা কে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিটাল ফেজ, মানে যখন বাচ্চা মায়ের পেটে, মানে আমরা মায়ের পেটে ছিলাম তখন আমাদের গ্রোথ হয়েছে। এটা তো স্বাভাবিক, কারণ আমরা একটা জাস্ট দুইটা সেলের ফার্টিলাইজেশন থেকে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন সেলের অধিকারী আমরা এখন। এটা তো গ্রোথের কারণে। তাহলে ফিটাল ফেজে আমাদের প্রথমে গ্রোথ হয়েছে। পরে ফিটাল থেকে আমাদের জন্ম যখন হয়েছে তখন আমরা হয়েছি ইনফ্যান্ট। ইনফ্যান্টাইল ফেজে আমাদের গ্রোথ হয়েছে 28 দিন পর্যন্ত। ইনফ্যান্ট থেকে একটু বড় হওয়ার পরে আমরা চাইল্ডহুড ফেজে গেছি। চাইল্ডহুড ফেজে আমাদের গ্রোথ হয়েছে, এবং সব থেকে শেষ গ্রোথ হচ্ছে পিউবার্টাল ফেজ। পিউবার্টাল ফেজ কত? মোটামুটি 14-18 বছর পর্যন্ত আমরা বলতে পারি, এবং 18 বছর পর্যন্ত আমাদের সোমাটিক গ্রোথ ক্লোজ হয়ে যায়। তাহলে আমাদের গ্রোথ হচ্ছে কয়টা ফেজে? 4টা ফেজে। একটা হচ্ছে ফিটাল ফেজ, পরেরটা হচ্ছে ইনফ্যান্টাইল ফেজ, তারপরেরটা হচ্ছে চাইল্ডহুড ফেজ, তারপরেরটা হচ্ছে পিউবার্টাল ফেজ। ফিটাল, ইনফ্যান্টাইল, চাইল্ডহুড, পিউবার্টাল। ঠিক আছে, যারা একটু মনোযোগ দিয়ে শুনতেছেন আমার মনে হয় আর পড়া লাগবে না, এটা আপনার এমনিই মাথার ভিতরে বাজতে থাকবে। আচ্ছা, তাহলে এই 4টা ফেজে আমাদের কিন্তু গ্রোথ হচ্ছে। এবার এখান থেকে কোশ্চেন কি আসতে পারে আমরা একটু দেখি। ঠিক আছে, ফিটাল ফেজে দেখেন, আমি যে লাইনটা আন্ডারলাইন করব ভালো করে খেয়াল করবেন। ফিটাল ফেজে কি হয়? ফাস্টেস্ট গ্রোথ হয়। ঠিক আছে, ফিটাল ফেজে কি হয়? ফাস্টেস্ট গ্রোথ হয়। ইনফ্যান্টাইল ফেজে র্যাপিড বাট ডিসিলারেটিং গ্রোথ হয়। চাইল্ডহুড ফেজে স্লো বাট স্টিডি গ্রোথ হয়। ঠিক আছে, চাইল্ডহুড ফেজে স্লো বাট স্টিডি গ্রোথ হয়, স্লো বাট স্টিডি গ্রোথ হয়। আর পিউবার্টাল ফেজে র্যাপিড গ্রোথ হয়। তাহলে 4টা ফেজ। 1 নাম্বার ফাস্টেস্ট গ্রোথ হচ্ছে আমাদের ফিটাল ফেজে, আর বাকিগুলা র্যাপিড, ডিসেলারেটিং গ্রোথ, স্লো বাট স্টিডি গ্রোথ এবং র্যাপিড গ্রোথ। ঠিক আছে, এখন পরীক্ষায় কোশ্চেন আসবে ফাস্টেস্ট গ্রোথ অকার ইন হুইচ ফেজ। তাহলে আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করবেন কোনটা? ফিটাল ফেজ। ফাস্টেস্ট গ্রোথ অকার ইন হুইচ ফেজ, আপনারা চোখ বন্ধ করে অ্যান্সার করবেন ফিটাল ফেজ। কিন্তু প্যাচটা লাগাবে কোথায় জানেন? প্যাচটা লাগাবে হচ্ছে এই 3 নাম্বার পয়েন্টে, মানে 3 নাম্বার পোর্শন থেকে, 3 নাম্বার কলাম থেকে। পরীক্ষায় কোশ্চেন দিবে কোন ফেজ আলটিমেট হাইটে সব থেকে বেশি কন্ট্রিবিউশন করে। কারণ আপনি তো পড়ে গেছেন সব থেকে ফাস্টেস্ট গ্রোথ হয় ফিটাল ফেজে, আপনি অ্যান্সারও করবেন ফিটাল ফেজে। কিন্তু মজার ব্যাপারটা দেখেন, আলটিমেট হাইটের ক্ষেত্রে ফিটাল ফেজের কন্ট্রিবিউশন 30%, কিন্তু চাইল্ডহুড ফেজের কন্ট্রিবিউশন কিন্তু 40%। তাহলে প্যাচটা কই? আমরা প্যাচটা বুঝলাম যে কোথা থেকে প্যাচ আসবে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে সব থেকে বেশি গ্রোথ কোন ফেজে হয়, আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করব ফিটাল ফেজে। আর যদি পরীক্ষায় কোশ্চেন আসে আলটিমেট হাইটে সব থেকে বেশি কে কন্ট্রিবিউশন করে, আমরা তখন অ্যান্সার করব চাইল্ডহুড ফেজ। ঠিক আছে, ফিটাল ফেজে ফাস্টেস্ট গ্রোথ, চাইল্ডহুড ফেজ আলটিমেট কন্ট্রিবিউশন টু দা ফিটাল হাইট। এই দুইটা জিনিস থেকে প্যাচ লাগাবে, এবং এই দুইটা জায়গা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। আরেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমাদের ফিটাল ফেজে কোন কোন হরমোন কাজ করে। ঠিক আছে, এই যে IGF-1 মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2, আর হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন আর ইনসুলিন। ইনসুলিনের সব থেকে বেশি ইম্পর্টেন্স আছে আমাদের গ্রোথের উপরে। ফিটাল ফেজে সব থেকে বেশি কন্ট্রিবিউশন থাকে ইনসুলিনের। আর একটা কোশ্চেন পরীক্ষায় আসছে, আমরা লাস্টের দিকে যে, মানে ক্লাসের লাস্টের দিকে আমরা একটু গোল্ডেন ফ্যাক্ট এবং কয়েকটা কোশ্চেন দেখব, ওইখানেই আপনারা অনেক কিছু দেখতে পারবেন যে লাস্টের দিকে যে একটা কোশ্চেন দেয় যে হুইচ হরমোন, কোন হরমোনটার আমাদের গ্রোথের উপরে সব থেকে কম ইফেক্ট আছে। ঠিক আছে, বলেন তো কেউ জানেন কিনা? যদি জানেন তাহলে একটু অ্যান্সার করেন তো। আমাদের গ্রোথ এর উপরে সব থেকে কম ইফেক্ট কোন হরমোনের আছে? কেউ কি বলতে পারবেন? ভাইয়া ওই প্রশ্নটা আবার। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানলাম যে ইনসুলিনের হচ্ছে আমাদের গ্রোথের উপরে সব থেকে বেশি ইফেক্ট থাকে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে কোন হরমোন
আমাদের গ্রোথের উপরে সব থেকে কম ইফেক্ট থাকে কোন হরমোনের? হুইচ হরমোন হ্যাজ লিস্ট ইম্পর্টেন্স ইন আওয়ার গ্রোথ? ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় আসছে। অ্যান্সারটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের আমাদের গ্রোথের উপরে সব থেকে কম ইফেক্ট। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে ইস্ট্রোজেন। তাহলে আমরা আজকে জানলাম, আমরা আশা করি এটা আর ভুলবো না। ওকে, আমরা তাইলে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এটাও একটা সুন্দর জায়গা ফর এমসিকিউ। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট সব থেকে সুন্দর জায়গা। আচ্ছা, কিভাবে এমসিকিউ আসবে? এক নাম্বার, আমরা যদি এই 5টা পয়েন্ট একটু কষ্ট করে মনে রাখি, ডেভেলপমেন্টের কি কি প্রিন্সিপাল আছে। এক নাম্বার, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, এটা হইতে পারে যে ইট ইজ এ ব্রেক থ্রো প্রসেস, অথবা ইট ইজ এ অন্য টাইপের কোন একটা প্রসেস, র্যাপিড প্রসেস দিয়ে দিল, তাহলে ওটা অ্যান্সার হবে ফলস। এক নাম্বার, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। 2 নাম্বার, ইট ইজ সেফালোকডাল ইন ডিরেকশন। আচ্ছা, সেফালোকডাল কি জিনিস? আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, সেফালোকডাল কি জিনিস? আমাদের মাথারে আমরা কি বলি? কেফাল হেমাটোমা, সেফালিক, কেফালিক, ঠিক আছে, অথবা যা হোক, কেফাল বলতে আমরা বুঝি মাথা, আর কডাল মানে হচ্ছে নিচের দিকে, মানে আমাদের বডি এবং পা, এই পোর্শনটাকে আমরা বলি কডাল। তাহলে কেফালো কডাল ডিরেকশন মানে আমাদের যে ডেভেলপমেন্টটা হয়, সবার আগে আমাদের ডেভেলপমেন্ট শুরু হয় আমাদের কেফালে মানে মাথায়, এবং এইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে ডেভেলপমেন্ট গুলা হইতে থাকে। তাহলে এটা হচ্ছে কেফালো কডাল ডিরেকশন। আচ্ছা, আগে আমরা একটু জানি একটা জিনিস, যে গ্রোথ কি জিনিস আর ডেভেলপমেন্ট কি জিনিস। ঠিক আছে, এটা আগে একটু বুঝি। গ্রোথ মানে হচ্ছে আমরা যে এই যে আকারে বড় সড়ো হই না, যে ছোট্ট একটা ফার্টিলাইজেশনের ছোট্ট একটা এমব্রায়ো থেকে আমরা বিশাল বড় একটা মানুষ হয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের গ্রোথ। আর ডেভেলপমেন্ট হচ্ছে যে আমরা ছোটবেলায় কি করতাম, কথা বলতে পারতাম না, আচ্ছা আস্তে আস্তে আমরা কথা বলা শিখছি। তারপরে ছোটবেলায় আমরা একেবারেই মানে আনসোশাল ছিলাম, লোকজনরা একেবারে, যখন আমাদের বয়স 2-3 বছর ছিল, লোকজন দেখলে কান্নাকাটি করতাম, পরিচিত লোক ছাড়া কারোর সাথে কথা বলতে পারতাম না, কেউ কোলে নিতে চাইলে দৌড় দিতাম, চিল্লাচিল্লি করতাম। ঠিক আছে, ওগুলা হচ্ছে আমাদের ছোট অবস্থায়। আস্তে আস্তে আমরা যখন আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতির সাথে আমরা যখন খাপ খাওয়াইছি, ছোটবেলায় আমরা মানে ফিডারে দুধ খাইতাম, এখন আমরা চামচ দিয়ে তুলে অনেক কিছু খাই, বিদেশি খাবার দাবার, দেশি খাবার দাবার হাত দিয়ে তুলে খাই। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে, আমাদের আস্তে আস্তে আমরা নিজেকে ডেভেলপ করি। তো যাই হোক, তাহলে ডেভেলপমেন্টের প্রিন্সিপাল কি? এক নাম্বার, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তার মানে আপনি আমার মরার আগের দিন পর্যন্ত ডেভেলপ হইতে পারি। ঠিক আছে, আমরা নতুন জিনিস যে শিখি, এগুলো হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। 2 নাম্বার, সেফালোকডাল ডিরেকশন, আমাদের ব্রেইন থেকে নিচের দিকে ডেভেলপমেন্টটা হবে। 2 নাম্বার, সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ সেম বাট রেট ইজ ডিফারেন্ট। তার মানে হচ্ছে যে একটা সব বাচ্চাদের ডেভেলপমেন্টের সিকোয়েন্স কিন্তু সেম। তার মানে একটা বাচ্চা সোশ্যাল স্মাইল দিয়ে তার ডেভেলপমেন্ট শুরু করে, মানে মায়ের দিকে তাকালে বাচ্চা দেখবেন হাসি দেয়, ছোট বাচ্চা খুব সুন্দর নির্মল হাসি দেয় মায়ের দিকে তাকায়, এইখান থেকে হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্ট শুরু। তারপরে সে আস্তে আস্তে হাঁটতে শেখে, আস্তে আস্তে হামাগুড়ি দেয়, এরকম বিভিন্ন স্টেজে বিভিন্ন করে। সব বাচ্চাদের ডেভেলপমেন্টের সিকোয়েন্সটা সেম, যে এইটার পরে এইটা হবে, এইটার পরে এইটা হবে, এই সিকোয়েন্সটা সেম, কিন্তু রেটটা ডিফারেন্ট। কোনো বাচ্চা 3 মাসে সোশ্যাল স্মাইল দিবে, কোনো বাচ্চা 6 মাসে বসতে শিখবে, কোনো বাচ্চা 8 মাসে বসতে শিখবে, কোনো বাচ্চা 12 মাসে বসতে শিখবে। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছি যে সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ সেম বাট the rate is different. Okay, তারপরে মাস অ্যাক্টিভিটিজ আর রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স। এই কথাটার অর্থ কি? মাস অ্যাক্টিভিটি ইজ রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স। আচ্ছা, একটা ছোট বাচ্চা কি কলম ধরতে পারে? পারে না। তারপরে আমরা যদি বলি যে সে একটা বয়সে এসে কলম ধরে, কিভাবে কলম ধরে? কলম ধরে হচ্ছে, এইটা যদি কলম হয়, এটা যদি তার হাত হয়, সে এইভাবে কলম ধরে। ঠিক আছে, একটা ছোট বাচ্চা এইভাবে কলম ধরে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমরা কিন্তু আমরা যেভাবে এখন কলম ধরি, এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার আর হচ্ছে আমাদের মানে বৃদ্ধাঙ্গুল আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এইভাবে কলম ধরি। তাহলে এই যে একটা অ্যাক্টিভিটি ছিল, যে অ্যাক্টিভিটিটাতে 5টা আঙ্গুল প্লাস একটা থাম পুরাটা কাজে লাগতেছিল, এটা একটা মাস অ্যাক্টিভিটি ছিল। এই মাস অ্যাক্টিভিটিটারে আমরা রিপ্লেস করতেছি কিভাবে?
ছোট্ট একটা স্পেসিফিক রেসপন্স দিয়ে। ঠিক আছে, তাহলে মাস অ্যাক্টিভিটি ইজ রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স। আস্তে আস্তে আমরা বড় হইলে বড় বড় জিনিসের মশা মারতে কামান দাগানোর থেকে শুরু করে আমরা এখন মশা মারার জন্য কয়েল জ্বালাই। এটাই হচ্ছে মাস অ্যাক্টিভিটি ইজ রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স। আচ্ছা, প্রিমিটিভ রিফ্লেক্স আর লস্ট বিফোর দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য করসপন্ডিং ভলান্টারি মুভমেন্ট। একটা জন্মের সময় একটা বাচ্চার অনেকগুলা রিফ্লেক্স থাকে যেগুলোকে বলা হয় প্রিমিটিভ রিফ্লেক্স। আমরা একটু পরে এটারও একটা চার্ট দেখবো, জানবো। ঠিক আছে, এই প্রিমিটিভ রিফ্লেক্স গুলা আস্তে আস্তে রিপ্লেস হয় এবং ভলান্টারি রেসপন্স মানে কোন কাজগুলা করলে হচ্ছে এই রিফ্লেক্স গুলা রিপ্লেস হবে এটা দিয়েই হয়। তাহলে টোটাল জিনিসটা 5টা পয়েন্ট দাঁড়াইলো। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা মাথা থেকে পায়ের দিকে হচ্ছে ডেভেলপমেন্টটা হয়। ডেভেলপমেন্টের সিকোয়েন্স সেম কিন্তু রেটটা ডিফারেন্ট। ঠিক আছে, রেটটা ডিফারেন্ট, সিকোয়েন্সটা সেম। মাস অ্যাক্টিভিটি যেগুলো আমাদের ছিল, মাস অ্যাক্টিভিটি গুলা রিপ্লেসড হচ্ছে কি দিয়ে? স্পেসিফিক রেসপন্স দিয়ে। আর সবার লাস্টেরটা হচ্ছে প্রিমিটিভ রিফ্লেক্স গুলা লস্ট হয় এবং এগুলা ভলান্টারি অ্যাক্টিভিটি দিয়ে রিপ্লেস হয়। আচ্ছা এইবার আসেন, আচ্ছা এই ডোমেইনস অফ ডেভেলপমেন্টটা আমরা একটু পরে দেখি। আচ্ছা না, এখনই দেখে যাই, এটা শেষ করে দেই। ডোমেইনস অফ ডেভেলপমেন্ট কি জিনিস, মানে আমরা কিভাবে বুঝবো একটা বাচ্চার একটা বয়সে যে ডেভেলপমেন্টটা হইছে বা হচ্ছে এটা আসলে এজ অ্যাপ্রোপ্রিয়েট কিনা। একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী একটা বাচ্চার একটা নির্দিষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার কথা। যেমন একটা বাচ্চা 12 মাস বয়সে কি করবে? হাঁটা শুরু করবে। কিভাবে হাঁটবে? পেঙ্গুইনের মতো করে হাঁটবে। ঠিক আছে, 2 হাত ছড়াই দিবে, হাত পার গেইটটা ব্রড গেইট থাকবে, পা চওড়া করে করে ফেলবে। ঠিক আছে, এটা মোটামুটি 12 মাস বয়সে একটা বাচ্চা হাঁটা শুরু করে। তো এটা হচ্ছে বাচ্চাটার আপনার গ্রস মোটর অ্যাক্টিভিটি। আমরা চার্ট দেখলেই বুঝবো, একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর জাস্ট আমরা এই 8টা পয়েন্ট একটু মনে রাখবো। ডোমেইনস অফ ডেভেলপমেন্ট কি কি আছে? একটা হচ্ছে গ্রস মোটর, তারপর আছে ভিশন, তারপর আছে স্পিচ, তারপর আছে কোয়াগনিটিভ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিহেভিয়ার, হেয়ারিং, সোশ্যাল, ইমোশনাল, সেলফ হেল্প অ্যান্ড অটোনমি। তাইলে ডোমেইনস অফ ডেভেলপমেন্ট কি কি আছে? গ্রস মোটর আছে, ভিশন আছে, স্পিচ আছে, কোয়াগনিটিভ বিহেভিয়ার আছে, হেয়ারিং আছে, সোশ্যাল, ইমোশনাল, সেলফ হেল্প অ্যান্ড অটোনমি। এগুলো হচ্ছে ডোমেইনস অফ দ্য ডেভেলপমেন্ট। এটা চারটা আমরা একটু পরে দেখতেছি, ওইটা একটু মনে রাখার মতো জিনিস, কয়েকটা জায়গা দাগাইতে হবে, আপনাদের বুঝাইতে হবে, যেন ওটা সবার লাস্টে আমরা দেখব। এবার আসেন ক্রোনোলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ অসিয়াস সেন্টার। দেখছেন বিশাল বড় একটা চার্ট না? বিশাল বড় একটা চার্ট। জন্মের সময় কি থাকে, 3 মাসে কি থাকে, 4 মাসে কি থাকে, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, বিশাল বড় চার্ট। মানে হাজার হাজার বোনসের নাম আছে, হাজার হাজার অথিফিকেশন সেন্টারের নাম আছে। এইগুলো আসলে মনে রাখা আমার মনে হয় না সম্ভব। আবার এই জিনিসটা মনে রাখতে গেলে পরে দেখা যাবে প্রয়োজনীয় অনেক জিনিস ভুলে গেছেন। ঠিক আছে, এইখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে কোথা থেকে কোশ্চেন আসবে? এট বার্থ, জন্মের সময় আমাদের কি অসিফিকেশন সেন্টার ছিল, জন্মের সময় আমাদের কি অসিফিকেশন সেন্টার ছিল। ঠিক আছে, নি এপিফাইসিস। আচ্ছা আমরা যদি একটা ছবিতে একটু দেখি, ছবি আঁকায় যদি একটু দেখি, আমাদের নি যেটা মানে হাঁটু যেটা, এখানে কয়টা বোন এসে জয়েন্ট হয়েছে? 3টা বোন। একটা হচ্ছে ফিমার, এটা ধরলাম আমি ফিমার। ঠিক আছে, এটা হচ্ছে ফিমার। নিচের দিকে আছে টিবিয়া, তার সাথে আছে ফিবুলা। এটা আমাদের নি এপিফাইসিস, মানে নি জয়েন্ট কোনটা? তাহলে আমাদের নি জয়েন্ট হলো এইটা, দিস ইজ আওয়ার নি জয়েন্ট। ঠিক আছে, এই নি জয়েন্টটা আমাদের জন্মের সময় অ্যাপিয়ার করে। আমাদের জন্মের সাথে সাথে এই নি এপিফাইসিসটা থাকবে। কেন থাকবে? নি এপিফাইসিসের সুবিধা কি, অথবা এই যে জয়েন্টের অ্যাপিয়ারেন্স এটা দেখার আমাদের সুবিধা কি, এটাও আমরা একটু পরে জানবো। তাহলে এই নি জয়েন্টে কি কি বোন আছে দেখেন। লোয়ার এন্ড অফ দা ফিমার, ফিমারের নিচের এন্ড আছে নিতে। আর কি আছে? আপার এন্ড অফ দা টিবিয়া। ঠিক আছে, লোয়ার এন্ড অফ দা ফিমার আর আপার এন্ড অফ দা টিবিয়া। তাহলে আমাদের অসিফিকেশন সেন্টার জন্মের সময় কয়টা থাকবে? একটা অসিফিকেশন সেন্টার থাকবে। কোনটা থাকবে? নি এপিফাইসিস থাকবে। নি এপিফাইসিস মানে নি জয়েন্টে কোন কোন বোন ছিল? লোয়ার এন্ড অফ দা টিবিয়া, এই লোয়ার এন্ড অফ দা ফিমার এন্ড আপার এন্ড অফ দা টিবিয়া। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আসতে পারে। কিভাবে আসতে পারে? এট বার্থ কোন অসিফিকেশন সেন্টার আছে। তাহলে লোয়ার এন্ড অফ দা টিবিয়া যদি দেয় এটা ফলস হবে, আপার এন্ড অফ দা ফিমার যদি দেয় এটাও ফলস হবে। জাস্ট মনে রাখবেন আমাদের নি জয়েন্টটা আমাদের জন্মের সময় ছিল, আর তার সাথে থাকে হচ্ছে কিউবয়েড। ঠিক আছে, এইখান থেকে পরীক্ষায় এই জায়গা থেকে এট বার্থ থেকেই কোশ্চেন আসছে। এখন প্রশ্ন হলো এই যে আমরা অসিফিকেশন সেন্টারটা যে জানবো,
এটা জানলে আমাদের সুবিধা কি? আসলে কনজিনেটাল হাইপোথাইরয়েডিজম বলে একটা জিনিস আছে, আমরা যখন নিওনাটোলজি পড়বো তখন আমরা ওইটা সম্পর্কে জানবো। কনজিনেটাল হাইপোথাইরয়েডিজম এটা বাচ্চাদের খুব সিভিয়ার একটা সমস্যা। মানে আমরা যদি ছোট বাচ্চাদের এই কনজিনেটাল হাইপোথাইরয়েডিজমটাকে জন্মের সাথে সাথে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কি সমস্যা হবে বলেন তো? এই যে আমরা পড়লাম না একটু আগে যে ব্রেনের গ্রোথ হয় 3 বছর পর্যন্ত, ব্রেনের গ্রোথ হয় 3 বছর পর্যন্ত, একটু আগে কিন্তু আমরা অনেকবার এটা শুনছি, ব্রেনের গ্রোথ হয় 3 বছর পর্যন্ত। এবং এই থাইরয়েড হরমোনটা আমাদের কিন্তু ব্রেনের গ্রোথের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই দেখেন, এই যে ইনফ্যান্টাইল ফেজের হরমোন কি? থাইরয়েড হরমোন। ইনফ্যান্টাইল ফেজের হরমোন থাইরয়েড হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন। এখন কোনো বাচ্চার যদি কনজিনেটাল হাইপোথাইরয়েডিজম থাকে এবং আমরা পেডিয়াট্রিশিয়ান হিসেবে যদি এটা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কি হবে? বাচ্চার থাইরয়েড হরমোন কম থাকবে, বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট কম হবে, যার কারণে যে বাচ্চা হবে সেটা একটা হাবা গোবা গাধা বাচ্চা হবে। এবং আলটিমেটলি কেউ জানুক বা না জানুক, আপনার এটা ব্যর্থতা। এবং যদি কোনোদিন আপনি এটা জানেন যে আপনি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করতে পারেন নাই এবং বাচ্চাটা হাবা গোবা হয়ে গেছে, তাহলে কিন্তু এটা সারা জীবনের জন্য আপনার জন্য একটা খারাপ লাগা থেকে যাবে। সুতরাং ওই সময় কি কাজে লাগবে জানেন? ওই সময় আমরা একটা এক্স রে করতে দেই, ঠিক আছে? এক্স রেতে যদি দেখি অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে নাই, ওই বয়সের অসিফিকেশন সেন্টার এই নি এপিফাইসিস অ্যাপিয়ার করে নাই, তাহলে আমরা শিওর ওই বাচ্চার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আছে। কারণ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে এই অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে না, ঠিক আছে? আরো অনেক সিমটম আছে, অনেক কিছু আছে, আমরা নিওনাটোলজি ক্লাসে খুব সুন্দরভাবে এটা বুঝবো, জানবো, এবং দেখবেন যে ক্লাসের পরে আপনার এটা পড়াই লাগতেছে না, এমনিই পারবেন। কোশ্চেন দেখলে মনে হবে আরে এটা তো ভাইয়া বলছিল, এটা তো আমি এমনিই পারবো। আচ্ছা, ওকে। আর এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? আর এখান থেকে আসতে পারে এই যে এই কোশ্চেনটা দেখেন, লাস্টের লাইনটা, জেনারেলি 2 কার্পাল সেন্টার প্রেজেন্ট এট দ্য ফার্স্ট ইয়ার। কার্পাল সেন্টার মিন্স অসিফিকেশন সেন্টার, মানে আমাদের জন্মের সময় 2টা অসিফিকেশন সেন্টার ছিল, ছিল না? এই যে একটু আগে আমরা দেখছি 2টা অসিফিকেশন সেন্টার ছিল, একটা হচ্ছে নি এপিফাইসিস আর একটা হচ্ছে ফুটের জন্য কিউবয়েড। তাহলে জন্মের সময় কয়টা অসিফিকেশন সেন্টার ছিল? 2টা। আমাদের জন্মের সময় 2টা অসিফিকেশন সেন্টার ছিল। দ্বিতীয় বছরে আমাদের এই যে মানে দ্বিতীয় এবং তৃতীয় বছরে আমাদের কোনো অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে না। এটা একটু মনে রাখেন, আমাদের জন্মের সময় অসিফিকেশন সেন্টার ছিল 2টা। কোনটা? এই যে কিউবয়েডের অসিফিকেশন সেন্টার ছিল আর নি এপিফাইসিস ছিল। এবার 2 নাম্বার এবং 3 নাম্বার বছরে, 2 এবং 3 ইয়ার নো অসিফিকেশন সেন্টার, কোনো অসিফিকেশন সেন্টার নাই, ঠিক আছে? 2 নাম্বার এবং 3 নাম্বার বছরে কোনো অসিফিকেশন সেন্টার নাই। 4 নাম্বার বছরে যে এই দেখেন থার্ড সেন্টার অ্যাপিয়ার ইন দা ফোর্থ ইয়ার, 4 নাম্বার বছরে যে 3 নাম্বার সেন্টারটা অ্যাপিয়ার করে, তার আগ পর্যন্ত কোনো অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে না। তাহলে 2টা কার্পাল সেন্টার ছিল আমাদের জন্মের সাথে সাথে, থার্ড সেন্টারটা অ্যাপিয়ার করে হচ্ছে চতুর্থ বছরে যে, এবং তারপরে প্রত্যেক বছর একটা করে সেন্টার অ্যাপিয়ার করে, এক্সেপ্ট দ্য লাস্ট সেন্টার পিসি ফর্ম। পিসি ফর্মটা অ্যাপিয়ার করে 10 থেকে 12 বছরে। দেখছেন এই একটা ছোট্ট একটা প্যারার ভিতরে কতগুলা কোশ্চেন। 1 নাম্বার হচ্ছে আমাদের জন্মের সময় অসিফিকেশন সেন্টার ছিল কয়টা? 2টা। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে 3 বছর বয়সে আমার অসিফিকেশন সেন্টার কয়টা ছিল? আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে তৃতীয় অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করতেছে চতুর্থ বছরে, এবং সবচেয়ে লাস্ট সেন্টার যেটা হচ্ছে পিসি ফর্ম, সেটা অ্যাপিয়ার করতেছে 10 থেকে 12 বছরে। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেনের অ্যান্সার দেন তো। একটা বাচ্চার বয়স 5 বছর, ঠিক আছে? ভালো করে দেখেন, একটা বাচ্চার বয়স 5 বছর, তাইলে তার কয়টা অসিফিকেশন সেন্টার আছে? 6টা। বলেন, কয়টা অসিফিকেশন সেন্টার আছে? 6টা। 6টা কিভাবে আপু? দেখেন, আমি কি বলছি, 2টা সেন্টার ছিল জন্মের ফার্স্ট ইয়ারে, রাইট? 2টা ফার্স্ট ইয়ারে ছিল। 2 বছর এবং 3 নাম্বার বছরে তার কোনো অসিফিকেশন সেন্টার কিন্তু আসে নাই। 3 নাম্বার অসিফিকেশন সেন্টার আসছে 4 নাম্বার বছরে, আর 5 নাম্বার পরে প্রত্যেক বছরে একটা করে, তাহলে 5 নাম্বার বয়সে অসিফিকেশন সেন্টার আসছে আরেকটা, তাহলে টোটাল অ্যান্সার হবে আমাদের 4টা। বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আমি আরেকবার বলবো।
ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্যাক্টটা কি দাঁড়াইলো? দুইটা অসিফিকেশন সেন্টার ছিল জন্মের সময়, এরপরে 3 নাম্বার 4 নাম্বার বছরে কোনো অসিফিকেশন, এই 2 নাম্বার 3 নাম্বার বছরে কোনো অসিফিকেশন সেন্টার নাই, 4 নাম্বার বছরে আসছে হচ্ছে আরেকটা, প্রত্যেক বছরে এরপর থেকে একটা একটা করে অসিফিকেশন সেন্টার আসবে, এবং সব থেকে লাস্ট সেন্টার যেটা সেটা হচ্ছে পিসিফন, এবং সেটা আসবে 10 থেকে 12 নাম্বার বছর। ঠিক আছে? আচ্ছা, ডেভেলপমেন্টাল ডিলের কজ আর রিস্ক ফ্যাক্টর কি কি আছে, কখন আমরা বুঝবো বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলেতে আছে? এক নাম্বার একটু আগে আমরা পড়ে আসছি, ওই যে কোন কোন ফ্যাক্টর কাজ করে। এক নাম্বার হচ্ছে বাচ্চা যদি প্রিম্যাচিওর হয়, তারপরে ডাউন সিনড্রোম যদি হয়, তারপরে বাচ্চা যদি চোখে কম দেখে তাহলে তার ডেভেলপমেন্ট হবে না, বাচ্চা যদি ম্যালনিউট্রিশন থাকে ডেভেলপমেন্ট হবে না, তারপরে বাচ্চার মা যদি অ্যালকোহল অ্যাবিউজ করে, এটা আমাদের দেশের জন্য এতটা ইম্পর্টেন্ট না, তারপরে ফিজিক্যাল অ্যাবিউজ যদি বাচ্চাকে করা হয় তাহলে তার ডেভেলপমেন্ট হবে না, আবার বাচ্চা যদি ল্যাক অফ অক্সিজেন ডেলিভারি, মানে যদি বাচ্চার পিএনএ থাকে, পেরিনেটাল অ্যাসফাইসিয়া উইথ হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি যদি থাকে, তাহলে সেই বাচ্চা কিন্তু সিপির বাচ্চা হয়। সিপি মানে হচ্ছে সেরেব্রাল পালসি, সেরেব্রাল পালসি, এই সেরেব্রাল পালসির বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্ট নর্মাল বাচ্চাদের মতো হয় না। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন এই আর একটা জায়গা, এটাও তো ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইবার when to suspect developmental delay in child, এইখান থেকে বারবার কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসে যে আপনি কখন একটা বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে আছে এটা বুঝবেন। ঠিক আছে? এক নাম্বার, 3 মাসে যদি বাচ্চা মায়ের দিকে তাকায় না হাসে, নো সোশ্যাল স্মাইল বাই 3 মান্থ, বাচ্চার দিকে 3 মাসের একটা বাচ্চা কিন্তু বাচ্চার দিকে তাকায় হাসতে, মার দিকে তাকায় হাসতেছে না, এর আগে হাসলে অসুবিধা নাই, কিন্তু 3 মাস পার হয়ে গেলে অসুবিধা আছে, সেই বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে আছে, আমি ধরবো। 2 নাম্বার, 5 মাস বয়স হয়ে গেছে বাচ্চার কিন্তু নেক কন্ট্রোল হয় নাই, নেক কন্ট্রোল মানে বাচ্চা ঘাড় শক্ত করতে পারতেছে না, ওই ছোট বাচ্চা যেমন নরম ঘাড় থাকে ওরকম ঘাড়ি আছে। একই কথা আবার বলতেছি, 5 মাসের আগে হইলে অসুবিধা নাই, 5 মাস হয়ে গেলে অসুবিধা আছে। ঠিক আছে? তারপরে 17 মাসের আগে বাচ্চা বসতেছে না, 18 মাসের আগে বাচ্চা দাঁড়াচ্ছে না, 24 মাস বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা হাঁটতেছে না, নর্মালি বাচ্চার হাঁটার কথা কিন্তু 12 মাস বয়সে, সেখানে 24 মাস হয়ে যাচ্ছে বাচ্চা হাঁটতেছে না, এটা কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে ইন্ডিকেট করে। ঠিক আছে? 36 মাস বয়স হয়ে গেছে একটা দুইটা শব্দ বলে না, তারপরে 48 মাস মানে 4 বছর বয়স হয়ে গেছে বাচ্চা নিজের নাম বলতে পারতেছে না, তারপরে টয়লেট কন্ট্রোল 60 মাস মানে 5 বছর বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চা নিজের প্রস্রাব পায়খানা নিজে নিজে কন্ট্রোল করতে পারতেছে না, মানে সেই ছোট বাচ্চাদের মতো সে ইনফ্রিকুয়েন্টলি ডেফিকেশন এবং ইউরিনেশন করতেছে। এরকম যদি হয় তাহলে আমরা ধরবো সেই বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে আছে। তাহলে এটা একটু টুক চট করে মুখস্থ করে ফেলবেন, সোশ্যাল স্মাইল 3 মাস, নেক কন্ট্রোল 5 মাস, মানে জাস্ট মুখস্থ করার একটা সিস্টেম আছে কি জানেন, প্রথমে বাচ্চার কি আসার কথা, বাচ্চা তো শোয়া অবস্থায় একেবারে যখন মানে গেদা বাচ্চা তখনও কিন্তু সে মায়ের দিকে তাকায় হাসে, তাহলে সবার আগে আসবে সোশ্যাল স্মাইল, তারপরে বাচ্চার ঘাড় সোজা হয়, তারপরে আসবে নেক কন্ট্রোল, তারপরে কি হয় বাচ্চা বসতে শেখে, তারপরে কি হয় বাচ্চা দাঁড়াইতে শেখে, তারপরে কি হয় বাচ্চা হাঁটা শেখে, তারপরে বাচ্চা টুকটাক কথা বলা শিখে, তারপরে বাচ্চা নিজের নাম বলে, তারপরে প্রস্রাব পায়খানা কন্ট্রোল করে। তাহলে সিকোয়েন্স আমাদের মনে হয়ে গেল। ঠিক আছে? আমরা সবাই তো জানি, আমরা ছোটবেলায় তো নিজেরাও এইভাবে ডেভেলপ হয়েছি, তাহলে সিকোয়েন্স আমাদের মুখস্থ হয়ে গেল। এবার আমরা মাসগুলো আলাদা করে মুখস্থ করব, 3 মাস, 5 মাস, 17 মাস, 18 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস, 60 মাস। তাহলে পরে যখন কোশ্চেন দেখবেন তখন এমনি দেখবেন মাথার ভিতরে চলে আসছে। ঠিক আছে? এটা দুইবার জাস্ট পড়লেই দেখবেন হয়ে গেছে। আচ্ছা, এইবার আসেন বিশাল একটা চার্ট, এই চার্টটা আবিদ স্যারের বই থেকে নেওয়া, সাথে এমআর খান স্যারের বই থেকে নেওয়া। ঠিক আছে? দুইটা বই থেকে নেওয়ার উদ্দেশ্য কি, আবিদ স্যারের বইতে মোটামুটি হয়তোবা এই 24 মাস পর্যন্ত অথবা 18 থেকে 20 মাস পর্যন্ত আছে। ঠিক আছে? আর পরবর্তীতে 24, 36 এই দুইটা মাসে থেকে কিন্তু প্রিভিয়াসলি একবার কোশ্চেন আসছিল। তো যেহেতু ঝামেলা একটা তৈরি হয়েছে, দুইটা বইয়ের থেকে তো আসলে এই চার্ট আপনি কখন পড়বেন, আপনি যখন পরীক্ষার আগে রিভিশন দিবেন, আপনি কি 10টা বই ক্লিনিক্যালের জন্য সামনে নিয়ে বসবেন? এটা কি সম্ভব? এজন্য একসাথে নিয়ে আসছি যাতে আপনারা একবারে আরাম করে রিভিশন দিতে পারেন। ঠিক আছে? তবে এখান থেকে এটা মোটামুটি টুকটাক পুরাটাই পড়া লাগবে, যদিও খুব আনফরচুনেট, কিন্তু বারবার কোশ্চেন দুইটা জায়গা থেকেই আসতেছে। ঠিক আছে? যেমন 12 মাস, 12 মাসটা হচ্ছে আপনাদের জন্য মানে একেবারে স্টার যতগুলা দেওয়া যায়, হাজার হাজার স্টার 12 মাস। 12 মাসের এইটা কোশ্চেন আসছে, তারপরে 12 মাসে এইটা কোশ্চেন আসছে, 12 মাসে এইটা, এইবার এই কোশ্চেনটা আসছে হচ্ছে জুলাই 25-এ, জুলাই 25-এ এটা এসবিএ আসছে,
যে একটা বাচ্চা ড্রিঙ্কস ফ্রম এ কাপ, ওয়েন এ বেবি ড্রিঙ্কস ফ্রম এ কাপ, কখন বাচ্চা নিজে নিজে কাপ থেকে পানি খায়। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন, সরাসরি কোশ্চেন, আপনি পড়বেন অ্যান্সার করবেন, মানে ম্যাথের মতো, আপনি পড়বেন না, আপনি অ্যান্সার করতে পারবেন না আপনার জানা না থাকলে। তাইলে এইখান থেকে কি আসতে পারে, এই যে ওয়াকিং আনস্টেডিলি, ব্রড গেটস হ্যান্ডস অ্যাপার্ট, এই যে বললাম না পেঙ্গুইনের মতো হাঁটে, পেঙ্গুইন যেমন দুই হাত ছড়াই দিয়ে পেটটা একটু সামনের দিকে আগায় দিয়ে দুই পা অনেক চওড়া করে হাঁটাচলা করে, বাচ্চাও সাধারণত 12 মাসে এইভাবেই হাঁটা শেখে। ঠিক আছে, তাহলে 12 মাস বয়সের জিনিসটা আমরা টোটাল মুখস্থ করে ফেলবো। 12 মাসে ওয়াকিং আনস্টেডিলি, ব্রড গেট হ্যান্ড অ্যাপার্ট, আর হচ্ছে ড্রিঙ্কস ফ্রম এ কাপ, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 12 মাসের জন্য। 12 মাসটা আপনাদের অবশ্যই পড়তে হবে। আর এই যে 12 মাসটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। আর মুখস্থ যেটা করতে হবে, যেটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে এই যে ওয়াক স্যালন, হাঁটা শেখে কত মাসে, 15 থেকে 18 মাসে। এই জায়গাটা একটু মনে রাখবেন, হাঁটা শেখে কখন, পিছনের দিকে হাঁটে কখন, একটা হচ্ছে সামনের দিকে হাঁটা, আরেকটা হচ্ছে পেছনের দিকে হাঁটা। এই দুইটা 15 থেকে 18 মাস, 18 থেকে 20 মাস। ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, 24 মাস। এই যে রানস ওয়েল, ওয়াকস আপ এন্ড ডাউন স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে ওঠে কখন বাচ্চা, 24 মাসে। তাহলে হাঁটার জিনিস হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাচ্চা হাঁটা শেখে কখন, 2 নাম্বার হচ্ছে বাচ্চা পেছনের দিকে হাঁটা শেখে কখন, আরেকটা হচ্ছে বাচ্চা সিঁড়ি দিয়ে ওঠা নামা শেখে কখন। ব্যাস, এটা মোটামুটি একটু মনে রাখেন। এরপরে আপাতত ওরকম ইম্পর্টেন্ট কিছু নাই। তবে একটা জিনিস আসতে পারে, এটা হচ্ছে বাচ্চা কয়টা টাওয়ার দিয়ে কোন বয়সে, আপনার কয়টা টিউব দিয়ে কোন বয়সে টাওয়ার বানাইতে পারে। এগুলাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই চার্ট থেকে আর কিছু পড়া লাগবে না, তারপরেও দুইবার একটু রিভিশন দিবেন। এবার আসেন, এই যে বলছিলাম না যে ডেভেলপমেন্টের যে হিসাব ছিল, যে কোন প্রিমিটিভ রিফ্লেক্স আর রিপ্লেসড বাই স্পেসিফিক রেসপন্স। ঠিক আছে, তাহলে প্রিমিটিভ রিফ্লেক্স কি কি আছে এবং এখান থেকে কি কোশ্চেন আসে আমি বলি একটু। দেখেন, মোরো রিফ্লেক্স, ঠিক আছে, এটা কি জিনিস এটা আপনার জানার দরকার নাই, আপনি চাইলে একবার রিডিং দিতে পারেন, এটা আপনার ইন্টারেস্টের জন্য। বাট এখান থেকে কখনো কোশ্চেন আসে না, আর মনে হয় না এত ঝামেলার কোশ্চেন কখনো দিবে। আপনি একটু জানবেন কি কি রিফ্লেক্স আছে। 1 নাম্বার মোরো রিফ্লেক্স, 2 নাম্বার রুটিং রিফ্লেক্স, 3 নাম্বার পামার গাস, 4 নাম্বার প্লান্টার গাস, তারপরে হচ্ছে সাকিং রিফ্লেক্স, তারপরে হচ্ছে আপনার স্টেপিং রিফ্লেক্স, টনিক রেক রিফ্লেক্স, লেন্ডু রিফ্লেক্স, আর প্যারাশুট রিফ্লেক্স। খালি রিফ্লেক্স গুলার নাম মুখস্থ করবেন। ঠিক আছে, তাহলে কি কি ছিল, মোরো রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স, পামার গাস, পামার গাস মানে আপনি বাচ্চার হাতে আঙ্গুল দিলে বাচ্চা আপনার আঙ্গুল ধরবে। প্লান্টার গাস কি, ছোট বাচ্চাদের পায়ে হাত দিয়ে দেখবেন সে পায়ের 5টা আঙ্গুল ভাঁজ করে আপনার আঙ্গুলটাকে চেপে ধরছে, এটারে বলে প্লান্টার গাস। ঠিক আছে, সাকিং রিফ্লেক্স কি, যখন আপনি বাচ্চার ঠোঁটের চারিদিকে একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে নাড়া দিবেন, তখন দেখবেন সে মুখ ঘুরাবে আঙ্গুলটা চোষার জন্য, এটাই হচ্ছে সাকিং রিফ্লেক্স। স্টেপিং রিফ্লেক্স মানে বাচ্চাটারে আপনি উঁচু করে ধরবেন, দেখবেন সে হাঁটার চেষ্টা করবে, এটাই হচ্ছে স্টেপিং রিফ্লেক্স। টনিক রেক রিফ্লেক্স, লেন্ডু রিফ্লেক্স, প্যারাশুট রিফ্লেক্স, জাস্ট রিফ্লেক্স গুলোর নাম মনে রাখেন। এখন তাহলে এখান থেকে কোশ্চেন কি আসবে, কোশ্চেন আসবে হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোন রিফ্লেক্সটা সারা জীবন আমাদের থাকে, কোন রিফ্লেক্সটা, কোন প্রিমিটিভ রিফ্লেক্স সারা জীবন আমাদের থাকে। এটা রেসিডেন্সিতে কোশ্চেন আসছে, কোন প্রিমিটিভ রিফ্লেক্স সারা জীবন আমাদের থাকে। এটা ডিপ্লোমাতেও কোশ্চেন আসছে, কোন প্রিমিটিভ রিফ্লেক্স সারা জীবন আমাদের থাকে। এটা হচ্ছে প্যারাশুট রিফ্লেক্স। প্যারাশুট রিফ্লেক্স সারা জীবন আমাদের জীবনে থাকে, প্যারাশুট রিফ্লেক্স। আর সবগুলা রিফ্লেক্স আপনার হচ্ছে রিপ্লেস হয়ে যায়। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে নিচের কোন প্রিমিটিভ রিফ্লেক্স গুলা জন্মের সময় অ্যাপিয়ার করে না, কোন প্রিমিটিভ রিফ্লেক্স গুলা জন্মের সময় অ্যাপিয়ার করে না। দেখেন সবগুলো প্রিমিটিভ রিফ্লেক্স, এই যে মরো রিফ্লেক্স জন্মের সময় আসছে, রুটিং জন্মের সময় আসছে, পামার গাছ জন্মের সময় আসছে, প্লান্টার জন্মের সময় আসছে, সাকিং রিফ্লেক্স জন্মের সময় আসছে, কিন্তু এই যে নিচের তিনটা, টনিক নেক রিফ্লেক্স, লেন্ডু রিফ্লেক্স এবং প্যারাশুট রিফ্লেক্স, টনিক নেক রিফ্লেক্স, লেন্ডু রিফ্লেক্স এবং প্যারাশুট রিফ্লেক্স, এইগুলা কিন্তু জন্মের সময় ছিল না। এটা একটা আসছে 2 মাসে, একটা আসছে 3 মাসে, একটা আসছে 6 থেকে 9 মাসে। তাহলে টনিক নেক রিফ্লেক্স, লেন্ডু রিফ্লেক্স এবং প্যারাশুট রিফ্লেক্স, এই তিনটা রিফ্লেক্স কিন্তু আমার জন্মের সময় ছিল না। এইখান থেকে কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে একটা প্রবাবেল জায়গা ফর কোশ্চেন, এখনো আসে নাই কিন্তু আসতে পারে। ঠিক আছে,
আচ্ছা, এই ছিল আপনাদের টোটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা যদি এই জিনিসটা একটু সুন্দর করে 2 থেকে 3 বার পড়তে পারেন, তাহলে বিসিপিএস এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যদি খুব শয়তানি না করে, তাহলে এর বাইরে কোশ্চেন দিবে না। এবং মিনিমাম পরীক্ষায় 2টা থেকে 3টা কোশ্চেন আপনি চোখ বন্ধ করে এখান থেকে পাবেন, ঠিক আছে? এবং এইটুকু পড়ে একেবারে মানে যে করে না, আটচারি করে না, তীর মারার একেবারে ডাইরেক্ট নিশানাতে আপনারা তীর মেরে 6 মার্ক এখান থেকে সিকিউর করে নিয়ে আসবেন, 4 থেকে 6 মার্ক। আচ্ছা, আমরা একটু কয়েকটা গোল্ডেন ফ্যাক্টস দেখি, ঠিক আছে, যে কি কি ইম্পর্টেন্ট জিনিস আসতে পারে। অসিফিকেশন সেন্টার ইন কার্পাল বোন ইন 18 মাস। 18 মাসে কয়টা থাকে অসিফিকেশন সেন্টার? ওই যে একটু আগে বললাম, জন্মের সময় 2টা থাকে, তারপরের 3 মাস, 3 বছর, 4 বছর, 2 আর 3 বছর, কিন্তু একটাও আসে না। 4 বছরে যে 3 নাম্বার আসে, তারপরের থেকে প্রতি বছর একটা একটা করে আসতে থাকে। তাইলে যেহেতু প্রথম 2 বছরে কয়টা ছিল? প্রথম বছরে কয়টা ছিল? 2টা। 2 নাম্বার 3 নাম্বার বছরে, 2 নাম্বার 3 নাম্বার বছরে কোনো অসিফিকেশন সেন্টার নাই। তাহলে কয়টা হবে? 2টা হবে। যদি এটা 24 মাস দিত, তাও দিতাম 2টা। যদি 36 মাস দিত, তাও দিতাম 2টা। কিন্তু যদি 48 মাস দিত, তখন দিতাম 3টা। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে এই যে গ্রেট ইম্পর্টেন্স, ফিটাসের গ্রোথে কোন হরমোনের সব থেকে বেশি ইফেক্ট আছে? ইনসুলিনের। ফিটাসের গ্রোথে সব থেকে বেশি ইফেক্ট আছে ইনসুলিনের। এই যে আমি বললাম সব থেকে লিস্ট ডেভেলপমেন্ট আন্ডার 5 চিলড্রেনের কোন হরমোন? ইস্ট্রোজেন। আন্ডার 5 চিলড্রেনের সব থেকে লেস ইফেক্ট কোনটার আছে? ইস্ট্রোজেন। ওই যে একটু আগে বলতেছিলাম, ইস্ট্রোজেন সব থেকে লেস ইফেক্ট আছে। সব থেকে বেশি ইফেক্ট আছে ইনসুলিন, আর সব থেকে লেস ইফেক্ট আছে ইস্ট্রোজেন। আচ্ছা, ফিটাসের জন্য কোন কোন হরমোন ইম্পর্টেন্ট? ওই যে ওই চার্টের ভিতরে আমরা পড়ছি, IGF-1, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আর ইনসুলিন। IGF-1, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আর ইনসুলিন। আচ্ছা, 5 ইয়ার ওল্ড গার্ডের ডেসিডুয়াল টিথ 20টা, এটা এত ইম্পর্টেন্ট না, তারপর একটু জেনে রাখবেন যদি আসে। আচ্ছা, আর্লি হেড কন্ট্রোল কখন হবে? 3 মাসে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটু আগেই তো ভাইয়া বললো 6 মাস পর্যন্ত যদি হেড কন্ট্রোল না আসে তাহলে সেটা ডেভেলপমেন্টাল ডিলে। আচ্ছা, এখানে 3 মাস কেন? কারণ আমি কি বলছিলাম, 6 মাস হচ্ছে লাস্ট। 6 মাসের পরে গেলেই ওইটা ডিলে। কিন্তু যদি 6 মাসের আগে হয়, যেমন নর্মালি 3 মাসে আসার কথা, 4 মাসেও আসতে পারে, 5 মাসেও আসতে পারে, 5.5 মাসেও আসতে পারে, কিন্তু 6 মাসের পরে গেলেই দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্টাল ডিলে। ঠিক আছে? নর্মাল হেড কন্ট্রোল আসবে 3 মাসে। এবার আসেন দ্য বার্থ, এখানে ইয়ার লেখা হয়েছে, এটা ইয়ার না, এটা হবে দ্য বার্থ ওয়েট। দ্য বার্থ ওয়েট ইউজুয়ালি দ্য বার্থ ইয়ার লেখা হয়েছে, এটা হবে হচ্ছে বার্থ ওয়েট। দ্য বার্থ ওয়েট ইউজুয়ালি কোয়াড্রিপল বাই দ্য এজ, মানে একটা বাচ্চার জন্মের ওজন কতদিনে 4 গুণ হয়। যেমন ধরেন একটা বাচ্চার জন্মের সময় ওজন ছিল 3 কেজি, তাহলে তার 4 গুণ ওজন হইতে কতদিন সময় লাগবে? তাহলে ওজন 12 কেজি। 12 কেজি ওজন হইতে সময় লাগবে 4 বছর। এখন এইটা একটা ট্রিকি কোশ্চেন। ট্রিকি কোশ্চেন কি, আমি আপনাদের একটা সিস্টেম শিখাই দিই, এই সিস্টেম অ্যাপ্লাই করলে ট্রিকি কোশ্চেনও আপনাদের কাছে ইজি হয়ে যাবে। ট্রিকি কোশ্চেন অ্যান্সারটা কি? সাধারণত একটা বাচ্চার এক্সপেক্টেড ওয়েট কত? প্রথম 1 বছরে আমাদের বাচ্চার এক্সপেক্টেড ওয়েট হচ্ছে 10 কেজি। ঠিক আছে? প্রথম 1 বছরে এক্সপেক্টেড ওয়েট হচ্ছে 10 কেজি। তারপরের প্রত্যেক বছরের জন্য 2 কেজি। ঠিক আছে? একটা বাচ্চার এক্সপেক্টেড ওয়েট হচ্ছে 10 কেজি, তারপরে প্রত্যেক বছরে 2 কেজি করে। তাহলে সেকেন্ড ইয়ারে বাচ্চার বয়স হবে 12 কেজি, থার্ড ইয়ারে বাচ্চার বয়স হবে হচ্ছে আপনার 14 কেজি, তারপরে ফোর্থ ইয়ারে বাচ্চার বয়স হবে 16 কেজি। এরকম একটা আমরা এক্সপেক্ট করি, নট একেবারে এক্সাক্ট হবে এরকম না। এখন বার্থ ওয়েট নর্মালি একটা হেলদি বাচ্চা বা একটা টার্ম বাচ্চার বার্থ ওয়েট কত থাকে? 2.5 কেজির উপরে। তা 2.5 কেজির উপরে যদি আমি 3 কেজি ধরি, তাহলে 3 কেজি হইলো নর্মাল ওজন। এবারে 4 গুণ কোয়াড্রিপল, তাহলে 4 গুণ হইলে কত হবে? 12 কেজি। তাহলে 12 কেজি ওজন আমি কোন বয়সে পাই? 2 বছর বয়সে। তাহলে অ্যান্সার কি? দ্য বার্থ ইয়ার ইউজুয়ালি কোয়াড্রিপল বাই দ্য এজ অফ 2 ইয়ার। ঠিক আছে? ছোটখাটো কিছু মানে ট্রিক্স অ্যাপ্লাই করেও অ্যান্সার করতে হয়। তাহলে বার্থ ইয়ার এটা মনে রাখেন, বার্থ ইয়ার ইউজুয়ালি, বার্থ ওয়েট ইউজুয়ালি কোয়াড্রিপল বাই দ্য এজ অফ 2 ইয়ার। আচ্ছা, এবার আসেন ফাস্টেস্ট গ্রোথ ইন দ্য চাইল্ড। ফাস্টেস্ট গ্রোথ কোন ফেজে ছিল? ফিটাল ফেজে। ফাস্টেস্ট গ্রোথ ছিল ফিটাল ফেজে, কিন্তু ম্যাক্সিমাম হাইটে কন্ট্রিবিউট করতেছিল কোন ফেজ? সেটা হচ্ছে চাইল্ডহুড ফেজ। তাহলে ফাস্টেস্ট গ্রোথে কোন ফেজ সব থেকে বেশি করে?
ইউটারাইন এনভায়রনমেন্ট, ম্যাটারনাল এনভায়রনমেন্ট, প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর, জাস্ট ওটুকু পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই পরের কোশ্চেনটা গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের না, পরের কোশ্চেনটা হচ্ছে জিআইটির। এটা আমরা যখন জিআইটি পড়বো তখন আপনারা যখন পড়াই দেওয়া হবে, আমি অথবা নোমান ভাই যেই পড়াই না কেন আপনাদের বুঝাই দিবে, বুঝাই দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এখানে আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেনও রাখছি, প্র্যাকটিস কোশ্চেনটাও আপনারা দেখতে পারেন কোনটা দিয়ে কি হবে, ঠিক আছে? অ্যান্সার গুলোও পরে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা এসবিএ দেখি, ঠিক আছে? বলেন তো আচ্ছা, এটাই দেখি 3 নম্বর এসবিএর অ্যান্সার করেন তো। হুইচ প্যারামিটার ইজ মোস্ট সেনসিটিভ ইন্ডিকেটর অফ অ্যাকিউট মুয়াক ম্যালনিউট্রিশন ইন চিলড্রেন? বলেন। মুয়াক অ্যান্সার হবে ডি, মিড আপার আর্ম সারকামফারেন্স, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবেই আপনাদের কোশ্চেন আসবে। এবার বলেন তো দ্য এভারেজ লেন্থ অফ এ ফুল টার্ম নিউবর্ন কি? এটা নিওনেটোলজির কোশ্চেন যদিও। 50 সেন্টিমিটার। সি 50 সেন্টিমিটার, গুড। তারপরে হচ্ছে পিঞ্চার গ্রাফস, এটা আপনারা ওই চার্টটা পড়লে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে সোশ্যাল স্মাইল অ্যাপিয়ার করে কতদিনে? 6 সপ্তাহ। 6 সপ্তাহ না 6 মাস, 6 মাস না 6 সপ্তাহ, ঠিক। 6 সপ্তাহ। 6 সপ্তাহ না 3 মাস। সোশ্যাল স্মাইল অ্যাপিয়ার করে 3 মাসে, ঠিক আছে? যাই হোক, আপনারা এই পিডিএফটা আমি দরকার হলে দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা গ্রুপে পেয়ে যাবেন। এখন বলেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে জিজ্ঞেস করেন। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমার একটু বলবেন, আর ভাইয়া, যদি পারেন। সোশ্যাল হ্যাঁ হ্যাঁ, স্মাইল তো 6 সপ্তাহে আসে, আর 3 মাসে না আসলে ওটা ডিলে হয়ে যায়। আচ্ছা তাহলে আমি একটু চেক করি, আমারও ভুল হইতে পারে, ঠিক আছে? তাহলে এইখানে আর ভাইয়া আমাদের আরেকটা টার্গেট। ছিল ওই ডিলেতে, ওই সিট ক্যান নট সিট উইদাউট সাপোর্ট, ওটা তো 12 হ্যাঁ মাস হ্যাঁ, দেয়া বইতে। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যান্সার কারেক্ট আপু, আপনার অ্যান্সার কারেক্ট। এই যে সোশ্যাল স্মাইল দেখছেন, 6 সপ্তাহে অ্যাপিয়ার করে সোশ্যাল স্মাইল, ঠিক আছে? সোশ্যাল স্মাইল 6 সপ্তাহে অবশ্যই, ঠিক আছে? আপনার অ্যান্সার কারেক্ট, আমার একটু উল্টা প্যাচ লেগে গেছিল আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে কাইন্ডলি একটু বলবেন, নাহলে আমরা আপাতত আজকের জন্য শেষ করব ক্লাস। আর ক্লাস কেমন হয়েছে আপনারা একটু জানাবেন, গ্রুপে জানাইতে পারেন যদি কোনো পরামর্শ থাকে অথবা কোনো সাজেশন থাকে যে এইভাবে হইলে ভাইয়া ক্লাসটা আর একটু মানে উপভোগ্য হবে। এরপরে যখন আমরা ডিজিজ পড়বো তখন আশা করি আরো এন্টারটেইনিং হবে, কারণ এটা তো কমেট টাইপের পড়াশোনা, যেটা প্রথমেই বলছি এই কমেট টাইপের পড়াশোনাটা আসলে ধরে রাখা খুব টাফ, ঠিক আছে? তারপরেও যারা ধৈর্য ধরে পুরো ক্লাস করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কষ্ট করে গ্রুপে কোশ্চেনটা করবেন, আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা চেষ্টা করব এটার অ্যান্সার দিতে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ধন্যবাদ সবাইকে।